আমাকে তারারা বলে, বিনয়দা বেদনা ভুলুন, প্রেম হলো নুন। দেবদাস দা বলেছিলেন যে আমরা আর বড় কাগজে লেখক সরবরাহ করব না। কবিতা লিখে হ্যাঁ, কবি হিসাবে হ্যাঁ, সমাজের কাছে আপনার কোনো প্রত্যাশা ছিল? আমি অপ্রাতিষ্ঠানিক, আমার জীবনযাপন অপ্রাতিষ্ঠানিক। মানে আমি শপথ গ্রহণ করেছি যে যতক্ষণ না আমার বাড়ির কাজ আমি হাত দেবো ততক্ষণ কবিতা লিখবো না। আমি এটা জানি না যে জনপ্রিয় হওয়াটা কি জিনিস, পারফর্মাররা জনপ্রিয় হন। সত্যি একটা মানে মৃত্যুর আগে কয়েক বছর ধরে অনেক বাজে কবিতা লিখেছেন। বিনয় মজুমদার বলতেন অক্ষরবৃত্তে যে লিখতে পারে সেই কবি। মানে ঠিক জনপ্রিয়তা লাভটা কবির বিষয় নয় আর কি, কিন্তু মান্যতা পাওয়ার একটা ব্যাপার আছে। 70s এর কবিরা, 70 দশকের কবিরা সময় থেকে ছন্দ পেয়ে গেছিল। বিস্তর টাকার দরকার, কবিতা সহায়। আমার বাবা কবিতা পড়েন না। আমার বইগুলি প্রকাশের পর নিছক উল্টে পাল্টে দেখেছেন। জেদ আর দুঃসাহস, এই দুই বরিশালী গুণ আমি বাবার কাছ থেকে পেয়েছি। আমার সঙ্গে তার সাম্প্রতিক কথাবার্তা। বাবা, এখন তুই মোটেই লেখস না? আমি চুপ। বাবা, বেশি কইরা লিখবি, সব জায়গায় লেখা দিবি। জয়ের লগে দেখা হয়, গৌতমও লেখে না। আমার বাবার বয়স 75। আগামী সপ্তাহে তাঁর পেসমেকার বসবে। এখন তিনি পিজি হাসপাতালে। বিস্তর টাকার দরকার, কবিতা সহায়। এটা মৃদুলদারই একটি লেখার শেষের অংশ। আর বুঝতেই পারছেন আমরা আজকে যার বাড়িতে এসেছি তিনি কবি গদ্যকার মৃদুল দাশগুপ্ত। প্রায় এক যুগেরও বেশি আগে আমি যখন অল্প স্বল্প কবিতা লেখা শুরু করি, সেই গোড়ার দিকগুলোয় যাঁদের কবিতা আমাদের কাছে ঈশ্বরতুল্য হয়ে এসেছিল, যে সমস্ত কবিদের কবিতা, তাদের একজন মৃদুল দাশগুপ্ত। তার বাড়িতে আজকে আমরা শ্রীরামপুরে। আপনারা জানেন যে আর্ট পৌরের পক্ষ থেকে আমরা একটি ধারাবাহিক পডকাস্ট বলুন বা কথোপকথন আড্ডা যাই হোক, সেটি শ্যুট করে চলেছি, যার মূল উদ্দেশ্য হলো ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য অগ্রজ কবিদের অডিও ভিজুয়াল মাধ্যমে বন্দি করে রাখা। সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমার মৃদুলদার কাছে কথা হবে বিভিন্ন প্রসঙ্গ প্রেক্ষিত। আলোচনা শুরু করার আগে কবি পরিচিতি সংক্ষেপে একটু পড়ে নিই, বুঝতে সুবিধা হবে তাতে। 1955 তেসরা এপ্রিল শ্রীরামপুরে জন্ম হয় কবি মৃদুল দাশগুপ্তের। মা শান্তনা, বাবা জ্যোৎস্না কুমার। পড়াশোনা পূর্ণচন্দ্র প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউশন হয়ে উত্তরপাড়া প্যারিমোহন কলেজ। 1975-এর মাঝামাঝি স্নাতক হন। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও পরবর্তী সময়ে চলে আসেন সাংবাদিকতায়। পরিবর্তন থেকে যুগান্তর হয়ে শেষ পর্যন্ত ছিলেন আজকালে, এখন অবসরপ্রাপ্ত। কবি হিসেবেই তার পরিচিতি, তবে গল্প এবং গদ্যের বইও আছে। তার জলপাই কাঠের এসরা, যেভাবে কাঁদে না ইত্যাদি বাংলা কবিতার অবিস্মরণীয় বইগুলির মধ্যে অন্যতম। আরও কয়েকটি বইয়ের বিবৃতি আছে। শেষে 1976 সালে পেয়েছিলেন তার প্রথম পুরস্কার, ন্যাশনাল রাইটার্স অ্যাওয়ার্ড। সূর্যাস্তে নির্মিত গৃহর জন্য 2000 সালে পান বাংলা একাডেমির সুনীল বসু অনিতা বসু পুরস্কার। 2012-এ পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র পুরস্কার। শতজল ঝর্ণার ধ্বনি আন্দোলনের অন্যতম প্রাণ পুরুষ ছিলেন তিনি। এই মোটামুটি মৃদুলদার কবি পরিচিতি। আমরা এখন কথা শুরু করি। মৃদুলদা, আপনার বিভিন্ন লেখা, স্মৃতিচারণ ইত্যাদির থেকে তো স্পষ্ট যে আপনার বাবা ওপার বাংলা থেকে এপার বাংলায় এলেন এবং 1955 শ্রীরামপুরে জন্ম। আমারও পরিবার সূত্রে শ্রীরামপুরের সঙ্গে খানিক যোগসূত্র ছিল, কারণ আমার মানে ঠাকুরদা ঠাকুরমারা দেশভাগের পর এপারে এসে কিছুদিনের জন্য শ্রীরামপুরে ওই গোস্বামী জমিদারদের রাজবাড়িতে ভাড়া ছিলেন আর কি। আমি আপনাকে জানতে চাইবো আপনার পূর্বপুরুষের উদ্বাস্তু হয়ে আসার পরের জার্নি এবং শ্রীরামপুরে থিতু হওয়ার ইতিহাসটা। এটা হচ্ছে, আমার বাবা বরিশাল থেকে এসেছিলেন, কিন্তু ঠিক দেশভাগ বলা যায় না। তখনকার যে পূর্ববঙ্গীয় পরিবারগুলি, মানে হিন্দু পরিবারগুলি আর কি, তারা নানা প্রয়োজনে তাদের যে তরুণ যুবকেরা
তারা কলকাতায় চলে আসতো, সেটা লেখাপড়া শেখবার জন্য হোক, চাকরি বাকরি করার জন্য হোক। আমার বাবার এক সম্পর্কের কাকা, বাবার প্রায় সমবয়সী ছিলেন, বাবার থেকে 7-8 বছরের বড় আর কি। দুজনেই তখন তরুণ ছিলেন আর কি। তারা ওই বিশ্বযুদ্ধ যখন শুরু হয় আর কি, ওইসব সময় কলকাতার মেসে থেকে বাবা পড়াশুনো করেছে, আবার চাকরি চেষ্টা করেছে। আমার বাবার কাকা মানে আমার দাদু, তিনি ওই চাকরির চেষ্টা করেছেন আর কি। তারা ওই জীবিকার অন্বেষণে কলকাতায় এসছেন, সেটা কিন্তু 41-42 সালে আর কি। তখনও দেশভাগের ব্যাপারগুলো হয়নি। এবার বিশ্বযুদ্ধ যখন হয়েছে তখন খিদিরপুর ডকে বিশ্বযুদ্ধের আগে আর কি, বিশ্বযুদ্ধ যখন শুরু হলো তখন ওই আমেরিকান এবং ব্রিটিশ সেনাদের সব ঘাঁটি হয়েছিল কলকাতায়, খিদিরপুর অঞ্চলে হয়েছিল, বিভিন্ন জায়গায়। মিলিটারি অ্যাকাউন্টসে আমার বাবা এবং বাবার যে কাকা, ওরা দুজনে চাকরি পেয়েছিলেন খিদিরপুরে আর কি। তো খিদিরপুরে ওরা চাকরি করতেন মিলিটারি অ্যাকাউন্টসে। ওইখানে বোমা পড়ে আর কি, জাপানি বোমা পড়ে, খিদিরপুরে পড়ে এবং হাতিবাগান বাজারে বোমা পড়ে, দুটি জায়গায় জাপানি বোমা পড়ে। এখন এই বোমায় আমি পরে ওইসব নেট ঘেটে দেখেছি, লেখালেখির কারণে দেখেছি যে 200 কতজন মারা গেছিল আর কি এই বোমা পড়ায় আর কি কলকাতায়। এবং দলে দলে ওই রকম যে পূর্ববঙ্গীয় পরিবারের লোকেরা, পশ্চিমবঙ্গের তরুণেরা কলকাতায় জীবিকার সন্ধানে নানা জায়গায় মেসতে ছিল আর কি। এবং ওই তারা কলকাতা থেকে লোকজন পালিয়ে যেতে শুরু করে আর কি, মানে কলকাতা থেকে বাঙালি পালিয়ে যাচ্ছে, ওটা হচ্ছে প্রথম ঘটনা আর কি। কলকাতা পরবর্তীকালে অনেক গেছে, কিন্তু বাড়ি বেঁচে নিয়ে চলে গেছে, কিন্তু আমি বলছি যে ওই সময় যে বোমা পড়ায় ওরা পালিয়ে গেলেন। আমার বাবা শ্রীরামপুরে বেনেপাড়ায় ভাড়া বাড়িতে এলেন। এবার বেনেপাড়ায় যখন ভাড়া বাড়িতে এসছেন, ধীরে ধীরে যুদ্ধ শেষ হয়েছে, দেশ ভাগ হয়েছে যখন, তখন আমার জীবনানন্দের গল্পের ভেতরে এই ব্যাপার আছে। মানে এই যে পূর্ববঙ্গীয় পরিবারের, মানে পূর্ববঙ্গীয় সচ্ছল পরিবারের ছেলেরা কলকাতা অভিমুখী হতো, যে সবাই চলে যেত কিন্তু ওই বাড়িতে একজনকে রেখে যেত, বাড়িতে একটি তরুণ কিংবা সদ্য তরুণ কাউকে থাকতো, সে ছিল স্ত্রী লোকদের পাহারায়, একজন করে থাকতো। বাড়ির অন্য ভাইয়েরা কিন্তু তারা সব কলকাতার লেখাপড়া করতে বা জীবিকার সন্ধানে এসছে। জীবনানন্দের গল্পে এই ব্যাপারটা আছে যে কলকাতা গামী হওয়াটা। তো ওই বেনেপাড়ায় বাড়ি ভাড়া নিল, এবং বেনেপাড়ায় যে বাড়ি ভাড়া নিল সে বাড়ি, সেটা আমার বালককালে, একদম শিশুকালেই আর কি, কিন্তু আমার মনে আছে আর কি, সেটা ছিল 20 নম্বর বেনেপাড়া, আর ভাড়াও ছিল 20 টাকা। আচ্ছা, কেমন? তো সেই বাড়ির, মানে আপনার জন্মের পরে শ্রীরামপুরে আসা? না, আমার জন্মের পরে না, আমার জন্মের আগেই বাবা বাড়ি ভাড়া করে বেনেপাড়া এলো। এবং ওই দেশের বাড়ি থেকে আমার ঠাকুমা এক পিসি এদের নিয়ে চলে এলো, এবং আমার কাকা এলেন আর কি, বাবার ভাই কাকা আর কি। আমার কাকা, পিসি এবং আমার ঠাকুমাকে নিয়ে চলে এলেন ওই ভাড়া বাড়িতে। কেমন? ভাড়া বাড়িতে এলেন, এবং আমার বাবার ওই যে টুক্কা কাকা, মানে কাকা, যে তখন ওই জমি, তখন ওই দেশভাগে লোকজনরা আসছে, যাদবপুরের বাঘাযতীনে জবরদখল জমিতে উনি একটি ছোট বেড়ার ঘর করলেন আর কি। ওইটা আমাদের সদর হয়ে গেল আর কি, পরে বাড়ি হয়েছে সেখানে ওই টুক্কা কাকার অনেক সন্তান, 4-5 জন আমার কাকুরা আছেন, তারা ছিলেন আর কি তখন, এখন আর নেই। তো যাই হোক, ওদের পরিবারটা ওইখানটা হলো, এবং ওটা আমাদের পরিবারের সদর হয়ে গেল আর কি। এবং আমার বাবা বেনেপাড়ায় সেটা এলেন, এবং শুধু বাবা নয়, ওই রকম পূর্ববঙ্গীয় ছেলেরা ওইসব গোসাই পাড়ায়, যে তুমি তোমার পরিবারের কথাটা বলি, ওইসব পাড়ার যে তরুণরা ছিল আর কি, তারা ওইখানে পূর্বাশা সমিতি বলে একটি সমিতি করলো। পূর্বাশা মানে পূর্ব দিকের আশা, হ্যাঁ, সেইটা পূর্বাশা সমিতি তৈরি হলো। সেইটা
হলো, ওরা ওই থাকতে লাগলেন। এইখানে আমার একটা জিনিস খুব মনে হয় ইতিহাসের কারণেই, এই যে পশ্চিমবঙ্গীয়রা আমাদের তখন সেই বাঙাল ঘটির ব্যাপার ছিল, কিন্তু তারা যে আশ্রয় দিল, যে মেনে নিল, রাশি রাশি দেশ ভাগ হওয়া মাত্রই যে ওই সম্পন্ন সচ্ছল পরিবারগুলো থেকে যে লোকজনরা আসতে শুরু করলো পশ্চিমবঙ্গে এবং কলকাতার সারাউন্ডিংসে, তারা সব কিন্তু ওই পশ্চিমবঙ্গীয়দের বাড়ি ভাড়া তারা নিল, এবং তারা যে আশ্রয় দিল, এটি একটি কিন্তু মহাকাব্য আর কি, তাই না? তারা যে মেনে নিচ্ছে, ঠিক মতো নথিবদ্ধ নেই, পশ্চিমবঙ্গীয়দের মনোভাব নেই। এই যে তাই পূর্ববঙ্গীয়রা যে এস্টাবলিশড হয়ে গেল এত বছর গুলোতে আর কি, এটা আপনি একটা খুব ভালো অ্যাঙ্গেল বললেন, আমি লেখার ভেতরে লিখেছি আর কি, যে তারা কিন্তু পশ্চিমবঙ্গীয়দের হাত ধরে দাঁড়িয়েছে, তাই না? আমি আমাদের প্রাথমিক স্কুলে কিন্তু বেশ কিছু জায়গায় যদি না কলোনি হয়, তাহলে কলোনির ক্ষেত্রে তাই হয়েছে, অনেক ক্ষেত্রে জবরদখল হয়েছে, অনেক ক্ষেত্রে কলোনিও হয়েছে, ঠিক আছে, কিন্তু ভাড়া বাড়িতেও পশ্চিমবঙ্গীয়রা তাদের মেনে নিল আর কি, তাদের গ্রহণ করলো আর কি, একদম জড়িয়ে ধরলো বলতে গেলে সেই জায়গাটা। সেটা কিন্তু একটি মহাকাব্য। তো যাই হোক, ওইখানে আমার বাবা কাকা টাকা এলো, আমার ছোট পিসির ওইখান বাড়ি থেকেই বিয়ে হলো, বিয়ে দেয়া হলো। হ্যাঁ, কিন্তু বিয়ের পরে ওই ছোট পিসি মারা গিয়েছিলেন, আমার মৃদুল নামটা ছোট পিসি দিয়েছিলেন। কেমন আপনি মানে 55 সাল থেকে আজকে আপনার 71 বছর বয়স, পুরো জীবনটা কি আপনি শ্রীরামপুরেই থেকেছেন না অন্য কোথাও? না, আমি মাঝে 92 সাল থেকে আমি 2008-10 পর্যন্ত বরানগরে ছিলাম ভাড়া বাড়িতে। আচ্ছা, হ্যাঁ, ভাড়া বাড়িতে ছিলাম। তারপর এই বাড়িতে? হ্যাঁ, আমি শ্রীরামপুরেই জমি, যখন বাড়ি ছাড়ি তখন এক টুকরো জমি কোথায় পাবো, সেইটাই আমাকে এখানকার ছেলে পিলেরা আমাকে সহযোগিতা করে এই জমিটা দিয়েছিল আর কি। যাই হোক, তো শ্রীরামপুরে আমার জন্ম এবং শ্রীরামপুরে আমি একটা বাড়ি তৈরি করতে পারি। বলুন যে 60-এর দশক যখন আপনার শৈশব কৈশোর কাটছে, শ্রীরামপুরের তো নিজস্ব একটা ইতিহাস আছে। একদিকে ওই ড্যানিশদের ইতিহাসের ছিল, ওই গঙ্গার পাড়ে বিভিন্ন স্থাপত্য ইত্যাদি, আরেকদিকে দেশজ শ্রীরামপুরের জমিদাররা, পাশে শেওড়াফুলির জমিদাররা ইত্যাদি মিলিয়ে একটা মিশ্র সংস্কৃতি, উইলিয়াম কেরির গির্জা সব মিলিয়ে। সেই সময়ে শ্রীরামপুরে ওই চর্চার জায়গাটা, ধরুন কলোনিয়াল হ্যাংওভার কি ছিল শ্রীরামপুরে? এইটাই হচ্ছে যে একদম আমাদের ছোটবেলায় আমার মামা বাড়ি, তারা চিরকাল ভাড়া বাড়িতে থেকে গেলেন। কেমন, এটাও একটা খুব অদ্ভুত ব্যাপার আর কি। আমার মামাদের যে ফ্যামিলি, আমাদের মামা বাড়ি আর কি, মা ডিরেক্ট যারা ভাই বোনেরা, তারা অত্যন্ত এস্টাবলিশড কলকাতায়, এবং তারা ওই রকম আগে থাকতে কেউ বিচারক ছিল, কেউ জেলা শাসক ছিল, এরকম সব পোস্টিং ছিল তাদের, বড় বড় চাকরি করতেন তারা। আশ্চর্যের বিষয়, আমাদের পরিবারের যে প্রবণতা, সেটা হচ্ছে শ্রীরামপুরে কিন্তু একটা সময় আমাদের 4টে বাড়ি হয়েছিল। আচ্ছা, মানে আমার কাকা একটা বাড়ি করেছে, আমার বাবা একটা বাড়ি করেছে, আমার ভাই একটা বাড়ি করেছে, আমি একটা বাড়ি করেছি। এতে আমাদের শ্রীরামপুরে 4টে বাড়ি হয়ে যায়। এবং আমি পূর্ববঙ্গের জায়গাটাও দেখেছি, আমাদের যে পরিবারটি আর কি, তাদের ওই মাঝের বাড়ি, ছোটের বাড়ি, এরকম করে অনেকগুলো বাড়ি ছিল আর কি। আমার মামা বাড়ি, আমার মামারা মানে প্রচুর বড় লোক আর কি, মানে আমাদের থেকে অনেক বড় লোক আমার মামা বাড়ির লোকজনরা। তারা সব বড় বড় চাকরি করেছেন কলকাতার নানা রকম প্রশাসনিক লেভেলে, কেউ সচিব ছিলেন, কেউ জেলা শাসক ছিলেন, কেউ বিচারপতি ছিলেন, এইসব ছিলেন। কিন্তু তারা সবসময় চাকরি থেকে রিটায়ার করে টোরে অবসর নিয়ে দিয়ে তারা সব ভাড়া বাড়িতে ছিলেন। তারা কোথাও একটাও তাদের বাড়ি নেই। কেমন, আর আমাদের এই আমরা মানে লড়াই করা মানুষজন আর কি বরিশালে, তো আমাদের সবাই কিন্তু বাড়ি আছে, মানে নিজের বাড়ি আর কি। তাহলে দুটো ফ্যামিলি দুরকম আর কি। এটাও আমার কাছে কৌতূহলের বিষয় হয়েছিল আর কি। আপনি নিজে আপনার ফুল ফল মফস্বল যে দুখণ্ড আছে, বইগুলো আমি খুব খুঁটিয়ে পড়েছি। ওই বই দুটোয় আপনি বিভিন্ন জায়গা ধরে ধরে যখন লিখছেন, জায়গায় গুলো যেমন ওখানকার কবিদের সঙ্গে আপনার সাক্ষাৎ, সেই অভিজ্ঞতা, সেগুলো চিহ্নিত করছেন, আবার
সেই সঙ্গে সেই জায়গাগুলোর যে স্থানীয় ইতিহাস হ্যাঁ। সংস্কৃতি সেগুলোও চিহ্নিত করেছে। হ্যাঁ, এটা তোমাকে বলি, আমি যখন স্কুলে পড়ি 5-6 আমি এর আমার যে প্রশ্নের যে হ্যাঁ, অভিমুখ হ্যাঁ। সেটা হচ্ছে শ্রীরামপুরে একদিকে নন্দকিশোরের ওই মন্দির যেটা ওই হ্যাঁ। ভাঙা প্যাগোডা, হ্যাঁ, একদিকে কেরিদের হ্যাঁ। জননগর, এদিকে ডেনিশ বিভিন্ন হ্যাঁ। স্থাপত্য। এই পুরো শ্রীরামপুরটা 60-70-এর দশকে আপনি কিভাবে গ্রহণ করেছেন? আচ্ছা, আমি খুব ঘুরে বেড়াই আর কি, হুম। কেমন ঘুরে বেড়াই, এবং আমার ওই কম বয়সে আমি যখন 5-6-7-8 পড়তাম তখন আমার অনেক বিদেশের পত্রবন্ধু ছিল, এবং আমি ডাক টিকিট জমাতাম, এবং আমার প্রবণতা হচ্ছে আমি ভূগোল আর ইতিহাস আমার খুব ভালো লাগতো আর কি, বিশেষত ইতিহাস। সেটা আমার কবিতার কারণেও মনে হয় যে ইতিহাসে জড়িয়ে থাকা, এবং আমার মনে হয় আমি অনেক ইতিহাসের ভেতরে ছিলাম। হ্যাঁ, যেমন এই যে করোনা যখন হয়, তোমাকে একটা এমনি গল্প বলি, যে আমি আর দেবারুণ গিয়েছিলাম নবান্নে। আমরা নবান্নে গিয়েছিলাম, আমাদের আজকালে পোর্সের পাতায় একটি ছেলে, সে ফ্রিল্যান্স করতো আর কি, সেই ছেলেটি নবান্নে কাজ করে, নবান্নের হোম ডিপার্টমেন্টে। আচ্ছা। আমরা তার কাছে যাই, সে আমাদের ওই সচিবদের কাছে নিয়ে যায়, আমরা একটা আমাদের পেনশন দিত, তার একটা ফর্ম ফিল আপ করার জন্য। তা আমরা যেদিন যাই সেদিন ওই এর কাছে গেলাম, ওই ছেলেটির কাছে গেলাম, এবং ওই ছেলেটি তার ডিপার্টমেন্টের, হোম ডিপার্টমেন্টের সবাই সঙ্গে আলাপ করিয়ে দিল, কিন্তু সচিব তখন আসেননি বলে সচিবের সঙ্গে আলাপ হলো না। কেমন সচিবের সঙ্গে আলাপ হলো না বলে সে একটু আক্ষেপ করলো, সচিব সেক্রেটারির সঙ্গে আপনাদের আলাপ করাতে পারলাম না। এবার আমরা চাটা খাওয়ালো, সে আমরা গিয়ে তথ্য সংস্কৃতি দপ্তরে আমাদের ফর্ম জমা দিয়ে আমরা লিফটে করে যখন নেমে আসছি আর কি, পাশে হচ্ছে ভিআইপি এবং স্টাফদের, ভিআইপিদের লিফট, সেই ভিআইপিদের লিফটে এক মহিলা এবং একটি যুবক ওপরে উঠে গেল আর কি। কেমন যুবক এবং মহিলা যখন উঠে গেল, আমরা ওইখান দিয়ে বেরিয়ে আসছি, তখন জানতে পারলাম উনি হচ্ছেন মহিলা, হচ্ছেন আর কি হোম সেক্রেটারি, মহিলা হোম সেক্রেটারি, আর যুবককে নিয়ে মহিলা উপরে। আমি বাড়িতে এসে চান টান করে খেতে বসছি যখন, তখন টিভিতে দেখলাম সারা নবান্ন থেকে লোকজনকে বাটুল দিয়েছেন, এবং গোটা নবান্ন কেমিক্যাল দিয়ে ধোয়া হচ্ছে আর কি। কারণ ওই যে যুবক, সে লন্ডন থেকে এসছে, ওই কেসটা যে কলকাতায় প্রথম ছড়িয়েছে, ওই যে যুবক এলো, সে করোনা নিয়ে এসছে আর কি, সচিব নিয়ে গিয়েছিল তাকে। কেমন এইবার ঘটনাটা হচ্ছে, তিনি যদি এসেই যেতেন এবং তার ছেলে থাকতো, আমাদের ওই ও আলাপ করিয়ে দিত আমাদের তাদের সঙ্গে। তার মানে আমি ইতিহাসের ভেতরে ঢুকে গিয়েছিলাম, এবং আমি ইতিহাসের ভেতরে ছিলাম। কেমন তাই না? বুঝতে পারছি, মানে ওই যুবক, আমি কল্পনা করছি ওইটা নিয়ে খুব বিশাল মিম টিমও হয়েছিল, আমলার ছেলে বলে কলকাতায় নাকি প্রথম। উনি নিয়ে এলেন এয়ারপোর্ট থেকে ছেলেকে নিয়ে, তিনি তার ডিপার্টমেন্টে ঢুকলেন আর কি। এইটা হচ্ছে ইতিহাসের ভেতর ঢুকে পড়া আর কি। কেমন তো এই আর কি। মৃদুল দা, আপনার বিভিন্ন লেখালেখির থেকে এবং অন্যান্য জায়গার থেকে যতটুকু বুঝেছি, 70-এর দশকের কবি বলে যাদের চিহ্নিত করা হয় তাদের মধ্যে সর্বকনিষ্ঠ বোধহয় আপনি, যে সবচেয়ে কম বয়সে কবিতা লিখতে ঢুকেছিলেন। হ্যাঁ, সবচেয়ে কম বয়সে। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন লিটল ম্যাগাজিনে আমার কবিতা বেরিয়ে যায়। হ্যাঁ, কিভাবে কবিতার সঙ্গে আপনার কানেকশনটা হলো কিভাবে? এইটা হচ্ছে যে ভালো লাগতো ছোটবেলায় কবিতা পড়তে। হ্যাঁ, সেটা হচ্ছে আমি অত্যন্ত বাল্যকালে, যখন আমি 5-6-এ পড়ি, তখন থেকে আমি মুখে মুখে ছড়া টড়া লিখতাম আর কি, এবং ওই আনন্দমেলায় এবং ওই ছোটদের পাত্তা দিতে আমার ছড়া বেরোতো আর কি। আচ্ছা। তো সেরকম বেরোতো মানে আমার বাবা LIC-তে কাজ করতেন, বাবার অফিসের কাছে যুগান্তরের সিটি অফিস ছিল এবং আনন্দমেলার অফিস ছিল। আমি ছড়া টড়া লিখে পাঠিয়ে দিতাম, বাবার হাতে পাঠিয়ে দিতাম, বাবা ড্রপ করে দিত এবং আমার ছড়া বেরিয়ে যেত। কেমন ওই পাত্তারিতে ছবি দেখে ছড়া লেখার একটা প্রতিযোগিতা হয়েছিল, অনেকদিন চলেছিল। তাতে 3বার আর কি আমি আর ওই যে অমরেন্দ্র চক্রবর্তী বলে একজন আছেন তিনি, আর
আর একটা ইয়েতে বীরভূমে যিনি ওই বড়লোকের বেটিল লিখেছেন আচ্ছা, গানটা, রতন কাহার। রতন কাহার, হ্যাঁ। আরেকজন ছিলেন আর কি। আমরা সব ফার্স্ট সেকেন্ড থার্ড হতাম আর কি। আচ্ছা, তো আমাদের ছড়া ছাপা হতো কেমন 15 টাকা করে পাততাড়ি থেকে পাওয়া যেত আর কি। তখন তখন আমি 5-6-এ পড়ি, 5-6-7-এ পড়ি। তা আমি যখন 8-এ পড়ি, 8 থেকে 9-এ উঠবো, তখন শ্রীরাম মানে ওই ছড়া টড়া লিখেছে। তা আমার স্কুলে এক বন্ধু বলল, তোকে দাদারা ডাকছে আর কি। তোকে দাদারা ডাকছে, এটা বেশ ভয়ের ব্যাপার ছিল তখনকার দিনে আর কি। তো ভয়ের ব্যাপারটা ছিল কারণ তখন ওই নকশালবাড়ি আন্দোলনের সূচনা হচ্ছে সেই সব সময়। দাদারা ডাকছে, ওর সঙ্গে গোবিন্দর সঙ্গে আমি গেলাম আর কি। সেখানে দাদারা যখন ডাকছে, তারা বসে একটা জায়গায় আড্ডা মারতো। তারা হঠাৎ বললো, তুমি কবিতা লেখো? স্কুলের ম্যাগাজিনে আমার কবিতা দেখেছিল আর কি, কবিতা লেখো। তা আমরা একটা দেয়াল পত্রিকা বার করবো, কবিতা দাও। তা আমার ডায়েরি থাকতো সবসময়, স্কুলে যেতাম, আমার একটা ডায়েরিতে কবিতা লেখার ডায়েরি থাকতো। সেখান থেকে 2-4টে কবিতা নিয়ে নিল। সেটা ওই ময়লা কাগজের বাক্স বলে একটা হাতে লেখা কাগজ ঝোলানো হতো, সেখানে ছাপা হলো। কেমন ছাপা হলো, বোরহানউদ্দিন বলে একটি বাংলাদেশি, পূর্ববঙ্গীয়, তখন পূর্ব পাকিস্তান, আমার পেন ফ্রেন্ড ছিল, সে করাচিতে থাকতো আর কি। আচ্ছা, সে কবিতা লিখতো, সে আমার থেকে বড়, কলেজে পড়ে, করাচিতে কলেজে পড়তো। সে আমাকে একটা কবিতা পাঠালো, বাঙালি ছেলে কিন্তু, বোরহানউদ্দিন এতে থাকতো আর কি, করাচি। সেখান থেকে পাঠালো, তারও কবিতা এখানে ময়লা কাগজের বাক্সে ছাপা হলো, তারও কবিতা নেওয়া হলো। ওরা শীর্ষবিন্দু বলে একটা পত্রিকা বার করলো, ছাপা পত্রিকা আর কি। সেইটাই আমি তখন 8 থেকে 9-এ উঠবো, সেইটাই আমার কবিতা বেরোলো প্রথম। সেটা কি 6-এর দশক? হ্যাঁ, সেটা হচ্ছে 6-এর দশকের শেষে। হ্যাঁ হ্যাঁ, 67 সাল, 67-68 সাল এরকম আর কি, তখন কবিতাটা বেরোলো। আর ওই সময়ই আমাদের এখানে পল্লীডাক বলে একটা উইকলি নিউজ পেপার ছিল, তারা শারদীয়া সংখ্যা বার করতো। সেইখানে ইন্দুভূষণ মুখোপাধ্যায় এডিটর ছিলেন আর কি। তিনি একটা শারদীয় সংখ্যার জন্য আমার কবিতা নিলেন, সেইটা বেরোলো, তার নাম পিরামিড। আর ওই এতে যে বেরোলো, শীর্ষবিন্দুতে বেরোলো, সেই কবিতাটার নাম লোভী কুকুরেরা। তো এই দুটো কবিতা ওই সময় বেরোলো, 68 সালে, এইটা আর কি। তো এইটা যে বেরোলো, তার আগের যে ব্যাপারটা, আমি যে ওই যে ডায়েরিতে কবিতা লিখতাম, আমার এক মাসি ছিল, MA পড়তো তখন, তিনি ছিলেন ঝুঁটু মাসি, ভালো নাম অর্চনা সেন, তিনি MA পড়তেন। তিনি এই ডায়েরিটা উল্টাতে উল্টাতে একদিন তুই তো আধুনিক কবিতা লিখেছিস। এইটা যখন বলতো, তখনকার দিনে আধুনিক কবিতা বলা হতো, আমার মানে সুনীল শক্তির কবিতাকে আধুনিক কবিতা বলা হতো। হ্যাঁ, সেই সময়ে দাঁড়িয়ে ওই 8, 9, 10-এ আপনি কোন কোন পাঠ্য বইয়ের বাইরে কোনো কবির কবিতা পড়তেন? হ্যাঁ, অবশ্যই পড়তাম, অবশ্যই পড়তাম। আমার বাড়িতে জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা ছিল, সেইটা আমি চেঁচিয়ে চেঁচিয়ে চিলেকোঠায় পড়তাম, সেই কবিতাগুলো পড়তাম। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি বারবার পড়তাম, মনসা মঙ্গল ছিল বিজয় গুপ্তের, সেইটা পড়তাম। এগুলো পড়তাম। আর ওই যে ঝুন্টু মাসি যখন বললো আধুনিক কবিতা, ঝুন্টু মাসি তখন আমাকে লা পয়েজি, কবিতা, এইসব পত্রিকা পড়তে বললো আর কি। তা আমি চেঁচিয়ে চেঁচিয়ে তো জীবনানন্দের কবিতা পড়ি, ক্যাম্পে পড়ি, হ্যাঁ, ঘাই হরিণেরা পড়ি, হ্যাঁ। তো ওই চেঁচিয়ে চেঁচিয়ে পড়ি। তো তা আমি ওই কবিতা পড়তে গিয়ে শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের একগুচ্ছ সোনালী ফসল বলে একটা গুচ্ছ কবিতায় পড়লাম। তখন আমি 7 থেকে 8-এ উঠেছি আর কি। তো 8-এ যখন পড়ি, শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের কবিতা চিলেকোঠায় পড়তে পড়তে হঠাৎ আমার মনে হলো একটা গুহা গহ্বরের ভেতরে আমি ঢুকে পড়েছি। সবুজ মখমলে মোড়া সেই পথ চাই দিয়ে আমি হেঁটে যাচ্ছি, এবং কবিতাগুলো আমি বুঝতে পারছি। বুঝতে পেরেছো? জীবনের কবিতা আমার কাছে গ্রহণীয় হয়ে উঠলো আর কি। আমি দেখলাম আমার কণ্ঠস্বর খাদে নেমে এসছে, আমি কবিতা বুঝতে পারছি আর কি, হ্যাঁ, অনুধাবন করতে পারছি, মানে নয়, মানে কবিতাটা আমি নিতে পারছি আর কি,
মর্মগ্রহণ করতে পারছি। হুম। এবং আমি তখন ওই কবি ও কবিতা পত্রিকা পড়তে লাগলাম। আমি শক্তি চট্টোপাধ্যায়ের একটা বই কিনলাম, সেটা 69-এ বেরিয়েছিল, সোনার মাছি খুন করেছিল। সেই বইটা পড়লাম। হ্যাঁ, এইসব কবিতা পড়তে লাগলাম এবং এইভাবেই ওই আস্তে পড়তে আস্তে লাগলাম। এবং প্রস্তুত। সোমনাথ মুখোপাধ্যায় আমাকে কফি হাউসে নিয়ে গেলাম, আমাদের সময়ের কবিদের সঙ্গে আমার আলাপ টালাপ হলো। গল্প কবিতা বার করতেন কৃষ্ণগোপাল মল্লিক, সেখানে আমার কবিতা ছাপা হলো, তাদের কবিতা পড়লাম আমি। এইটা শুরু হলো আর কি। আপনি মানে 70-এর দশক নিয়ে অত্যন্ত গর্বিত একজন, এবং আপনি এই মোটামুটি 69-70 থেকে শুরু করে কালক্রমে 70-এর দশকের একজন অন্যতম উল্লেখযোগ্য কবি। সে নিয়ে মানে সেটা আমরা মনে করি, আপনি মনে করুন বা না করুন। কিন্তু এক প্রশ্নটা হচ্ছে, এই যে একটা তর্ক হয় না যে দশক বিভাজন জরুরি না, দশক বিভাজনে কবিকে সীমিত করে দেয়া হয়, এই তর্কটার সাপেক্ষে আপনার কি মত? এইটা যেটা মনে হয় সেইটা হচ্ছে, তুমি যদি ট্রেনে যাতায়াত করো এবং যদি ধরো শ্রীরামপুর থেকে বর্ধমান যাচ্ছ, ফিরছো আর কি, তুমি যদি খুব মাইনুটলি দেখো আর কি, তুমি ধীরে ধীরে বুঝতে পারবে যে মানে আন্দাজ করতে পারবে তোমাদের যে লাইন, সেইটার লাইনে বুঝতে পারবে যে এই লোকটা 24 পরগনার লোক, ওই লোকটা নদিয়ার লোক, এই লোকটা মুর্শিদাবাদের লোক। তাদের কথা শুনে, কণ্ঠস্বর শুনে বুঝতে পারবে। তো এইটা যে নির্ণয় হয়েছে, কবিতা তো ভাষা দিয়ে রচিত, হয়তো কবিতা তো ভাষা দিয়ে আসে আর কি। সেখানে আরেকটা গল্প তোমাদের বলে দেবো। যাই হোক, এই যে ভাষা দিয়ে নির্মিত হয়, এক একটা সময়ের কিন্তু এক একটা ভাষা আছে। হ্যাঁ, আমার এক বন্ধু দেব গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে কবিতা লিখতো, আমাদের সময়ের লেখা লিখতো, কেমন আমাদের সময়ে লিখতো। সে তার অভ্যেস ছিল মাঝে মাঝে নিখোঁজ হয়ে যাওয়া। সে 2 বছর 3 বছর 5 বছর 8 বছরের জন্য নিখোঁজ হয়ে যেত। তো ওইরকম একবার নিখোঁজ হয়ে গেছে দেবের, আর কোনো সন্ধান জানি না। সে ফিরে এলো একবার 90-এর দশকের গোড়ায়, কেমন সে 70-72 সালে নিখোঁজ হয়ে গেছিল, অল্প কিছু কবিতা লিখে। কেমন আমরা তখন শতজল ঝর্ণার ধ্বনি বলে একটা কাগজ করছি আর কি, দেবের কবিতা চাইলাম। দেব কয়েকটা কবিতা দিল, ভালো কবিতা, কিন্তু মনে হলো এগুলো 72 সালের কবিতা, এখনকার আমাদের মতো নয়। ডক্টর বুঝতে পারছো? তাহলে এক একটা সময়ে এক এক রকম কবিতা লেখা হয়েছে এবং ভাষাটা বদলে বদলে গেছে। তাই দিয়ে কিন্তু তুমি চিহ্নিত করতে পারবে। মানে এইটা তো মানে আপনার কবিতার বইগুলো যদি দেখি, জলপাই কাঠের এসরাজের যে ভাষা, সেই ভাষা 70-এর যে টালমাটাল সময় সেইটাকে ধরে রেখেছে। কিন্তু তারপরে আস্তে আস্তে তার পরের দ্বিতীয় বই, না সেটা আমি অনেক ভেবেছি বলে, কবিতা কিরকম হবে, কি হবে ভেবেছি আর কি, যে আমি চেষ্টা করেছি। ভেবেছেন মানে আপনি আপনার কবিতাকে কিরকম ভাবে দেখতে চান সেটা ভেবেছেন? হ্যাঁ, সেটা ভেবেছি আর কি, যে আমার কবিতা কি থাকবে কি থাকবে না, আমি কি লিখবো কি লিখবো। লেখার সময় কি ফিল্টারেশন করে লিখতেন? না, আমি একটা বই যখন শেষ হয়ে আসে, আমি তখন বুঝতে পারি যে বইটা শেষ হয়ে এলো। তারপর আমি 2-3 মাস ভাবতে থাকি আর কি, যে এইবার রাস্তাটা কিরকম হবে, সেইরকম ভেবেছি আর কি। আপনার বই তালিকাগুলো যদি দেখি, বেশ কয়েকবার দেখা গেছে দুটো বই প্রকাশের মধ্যে 10 বছর 12 বছর এরকম করে গ্যাপ আছে। নেই, এবং আপনি বহু প্রযোজক, এই দুটো বইয়ে নেই, এই দুটো 5 বছর, এই দুটো কম বয়স। কিন্তু এমনি সাধারণত দেখা গেছে 2-3টে বইয়ের ক্ষেত্রে মাঝে 10 বছর গ্যাপ। আপনি বহু প্রযোজক কবি নন। না, আমি বিস্তার লিখিনি। 7-8টা বই সব মিলিয়ে বলা যায়। কিন্তু এই গ্যাপগুলোর কারণ কি? নিজেকে প্রস্তুত করা, না লেখা হয়নি, না একটা জার্নি চলছিল? মানে আমি ধীরে ধীরে হেঁটেছি আর কি, সেটা সচেতন ভাবে, এটা সচেতন ভাবে আর কি, সচেতন ভাবে মানে। এবং আমি হাঁটার সঙ্গে সঙ্গে আমি 4-5টাও দেখবার চেষ্টা করেছি, এক একটা সময় কিন্তু এক এক রকম ভাবে গেছে। আচ্ছা, এই যে ধরো রাজনৈতিক যে পরিবর্তনগুলো ঘটছে আর কি, বা যে যে জায়গাগুলো ঘটেছে আর কি, তাতে যে আমার চারপাশের যে সমাজ জীবন, তার যে যে পরিবর্তন, সেগুলো আমি কিন্তু খুব গভীরভাবে অনুধাবনের চেষ্টা করেছি। মানুষ কি চাইছে, মানুষের মন কি কথা বলছে, বা এই সময়টা কি যাচ্ছে আর কি। হ্যাঁ, যে এখন বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, গণসমাজ বিক্ষিপ্ত হচ্ছে, কিন্তু চারপাশ বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। এক একটা সময় আসছে যে এখন খুব
গভীর ভাবনার সময় চলেছে। বাংলায় এরকম সময় চলেছে কিন্তু। 100 বার। হ্যাঁ, তাহলে সময়ের দ্যোতক আর কি। হ্যাঁ, আচ্ছা, এইখান থেকে আমার একটা কথা মাথায় এলো। এই জেন জি মানে যারা তরুণতর প্রজন্ম, তাদের একটা কথা আছে ফোমো বলে, FOMO। হ্যাঁ, তার পুরো কথা হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট। হ্যাঁ, মানে চারপাশে প্রাসঙ্গিকতা বা চারপাশের যে রেস, যে হ্যাঁ। দৌড়, সেখান থেকে নিজেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যে ভয়, হ্যাঁ। সেই ভয় থেকে আমি আরো সেই দৌড়ের মধ্যেই নিজেকে মিশিয়ে রাখলাম। হ্যাঁ। এই এই প্রসঙ্গটা তুললাম কারণ আপনি যখন আপনার বইগুলোর মধ্যে এরকম দীর্ঘ দীর্ঘ গ্যাপ দিচ্ছেন, আপনি যখন থিতু হয়ে বসে চারপাশটা দেখছেন, নিজের প্রস্তুতি নিচ্ছেন, ভাষা বদলের চেষ্টা করছেন, তখন আপনারই দশকের এবং আপনার ঘনিষ্ঠ কোনো কোনো বন্ধুর প্রতিনিয়ত বই বেরিয়ে চলেছে। হ্যাঁ। এমনও হয়েছে এবং আপনি সেই সময়েরই সাক্ষী। হ্যাঁ। এই জায়গায় আপনার মধ্যেই কখনো এই ব্যাপারটা কাজ করেছে যে আমি কোথাও মানে পিছিয়ে পড়ছি, বা চারপাশে যেখানে এত বহু প্রজাতার সমাহার, সেখানে আমি তার সঙ্গে তাল মেলাতে পারছি না, এই আমার জাতীয় এটা ভাবনা? মনে হয় আমার মনে হয়েছে আর কি যে এগিয়ে থাকার মানে প্রচুর লেখা নয় আর কি, মানে বইয়ের সংখ্যা বা হাজিরা দেওয়ার জায়গাগুলোতে নয়, কিন্তু ভাষা, আমার ভাষাটা এগিয়ে গেছে কিনা এইটাতেই একজন লেখক বা কবি নিরূপিত হন আর কি। মানে তোমার কম বই কিন্তু তুমি ভাষাটা এগিয়ে নিয়ে গেছো কিনা, এইটা আর কি। আচ্ছা মৃদুলদা, এই ভাষা এগিয়ে নিয়ে যাওয়ার জায়গা থেকে অন্য একটা প্রশ্ন। আপনার প্রথম জলপাই কাঠের এসরাজ থেকে সোনার বুদবুদ অব্দি একটা জার্নি যদি ধরি, 2010, সোনার বুদবুদের পর আবার 2020-তে বেরোলো আগুনের অবাক ফোয়ারা। এই যে 10 বছরের পর আগুনের অবাক ফোয়ারায় যে কবিতাগুলো এলো, সোনার বুদবুদ একটা মাইলস্টোন, তারপরে এইটা। আপনার কি মনে হয় এই 10 বছরে আপনার কবিতার ভাষাটা কি আপনার বিশ্লেষণে এগিয়েছে? এইটার আমি এই যে সোনার বুদবুদ বলে যে কবিতা বইটা আর কি, এই বইটার জায়গা থেকে আমি বলছি যে এই বইটায় আমার মনে হয়েছে লিখতে গিয়ে আর কি, যে ঐতিহ্যের যে উপকরণগুলো আর কি এবং সেসব যে জড়ো করা আর কি, সেটা সোনার বুদবুদে আছে এবং সেটা ভেঙে চুরমার করে দিয়েছে আগুনের অবাক ফোয়ারা। আচ্ছা, এই যে আগুনের অবাক ফোয়ারা এবং ক্রমাগত তোমার কথাটি, তার আপনার যদি তার আগের কয়েকটা বই দেখি, এই বইগুলোয় তারল্য বলছি না, আপনি খানিকটা সারল্যের আশ্রয় নিয়েছেন বলে মনে হয়। কোন বইটা? এই আগুনের অবাক ফোয়ারা এবং ক্রমাগত তোমার কথাটি, তার আগে সোনার বুদবুদ বা আগের যে বইগুলো ছিল সেগুলোর তুলনায় আপনার কবিতার উপস্থাপনা, কমিউনিকেশনের যে ভাষা, সেটা খানিকটা সরল হয়েছে বলে আপনার মনে হয়? মানে লাস্ট বই দুটোয় মানে সরল হয়েছে আমি বলবো না, আমি বলছি সহজ করে গভীর কথা বলার চেষ্টা। একদম, মানে সেটাই, মানে আমি বলছি তরল নয় কিন্তু সরল, মানে উপস্থাপনার। আমার আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে, আপনার এই যে কবিতা সমগ্র, আমি নতুন সংস্করণটা দেখিনি, আমার কাছে প্রথম যখন বেরিয়েছিল 2015 সালে, সেইটা আছে। সেখানে সোনার বুদবুদ 2010 অব্দি প্রত্যেকটা বই ছিল, কিন্তু এই বইটি আপনার ধানক্ষেত থেকে 2007, সেইটা আপনি এই বইয়ে রাখেননি কেন? ধানক্ষেত থেকে যে বইটা আমি লিখেছিলাম, সেইটা যখন লিখছি আমি, তখন আমি সোনার বুদবুদের কবিতাগুলো লিখছিলাম আর কি। সোনার বুদবুদের কবিতাগুলো যখন লিখছিলাম, সেইটা লিখতে লিখতেই সিঙ্গুর এবং নন্দীগ্রামের ঘটনাবলী ঘটতে থাকে। সেইটা যে ঘটতে থাকে, আমি নন্দীগ্রাম কখনো যাইনি, কিন্তু সিঙ্গুরে আমি গিয়েছি একাধিকবার। তো এই যে ঘটতে থাকে, আমার কাছে এটা কিন্তু ওই জমি গ্র্যাপ করাটা মাতৃহত্যার মতো অপরাধ মনে হয়েছিল, যেটা বুদ্ধদেব ভট্টাচার্য করেছেন বা তৎকালীন বামপন্থী সরকার করেছে, এটা মনে হতে থাকে। মানে এটা কি তখন মনে হচ্ছিল? মানে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে মানে যেদিন ওই লাঠি পুলিশ প্রথম যায় আর কি, টাটার লোকেরা যখন যেতে যায় জমি মাপতে যায় এবং পুলিশ লাঠি পেটা করে এবং ছাদে উঠে লাঠি পেটা করছে, আমি অফিস না গিয়ে আমি চলে গেছিলাম, সিঙ্গুরে চলে গেছিলাম। তখন আমি বড়নগরে থাকতাম, কিন্তু
কেমন, কারণ জায়গাটা খুব কাছে এখান থেকে, ওই যে জায়গাটা এটা খুব কাছে, আমরা সাইকেলে যেতাম আর কি। ওখানে আমার অনেক বন্ধু বান্ধব আছে আর কি। তা ওই রাজকুমার ভুল মানে বলে একটি ছেলে, সে লাঠি পেটায় পালিয়ে পুকুরে গিয়ে ডুবে মারা গিয়েছিল, মানে অজ্ঞান হয়ে গিয়ে মারা গিয়েছিল, তার নাম রাজকুমার ভুল। কেমন, তখনও কিন্তু এ খুন হয়নি আর কি, ওই যে মেয়েটি খুন হয়নি, তাপসী মালিক খুন হয়নি, কিন্তু রাজকুমার ভুল পুলিশের লাঠি পেটায় দৌড়ে পালিয়ে পুকুরে ডুবে মারা যায়। তো ওই দিনই আমি ওইখানে যাই আর কি প্রথম। যাই হোক, তখনও তৃণমূল তৃণমূল কিছু নেই আর কি, মানে ওখানটা প্রথম জমি মাপতে এসছে এবং মহিলারা তাড়া করেছে তাদের, পুলিশ তারপর লাঠি চার্জ করেছে। তো এইটা হয়েছিল কেমন, ওইটার সময় মনে হলো আমার যে আমি আর কি করতে পারি, আমি কবিতা লিখতে পারি, এবং সেইটা আমি পিপলের জন্য লিখতে শুরু করি। এবং ওই যে ধান ক্ষেত থেকে যে বইটা, ওইটা আমি ওই সব মিলিয়ে হয়তো 16-17টা কবিতা লিখেছিলাম। সেইটা দিয়ে একটা পুস্তিকা, ওই দিলীপ সিং বলে একটি ছেলের উত্তরবঙ্গের, সে কলম বলে একটা পুস্তিকা করেছিল, পরে সপ্তর্ষি ওটা বই করে, বছর দুয়েক বাদে সপ্তর্ষি বই করে। এইটা ঘটেছিল আর কি। এইটা ওটা কিন্তু আমি আলাদা করে রাখেননি কেন কবিতা সমগ্রে? এটাই রেখেছি, মানে যে পরের এডিশনটা হয়েছে পরিবর্তিত সংস্করণে আছে, কারণ 2-3টে কবিতা আছে। আচ্ছা, ওইটা কিন্তু আমি একদম মানে আমি খুব সরল ভাবে লিখেছিলাম আর কি, মানে পিপল যাতে বুঝতে পারে, কমিউনিকেট করে, এইভাবে লিখেছি। মৃদুলদা, আপনি যে বললেন ওই 2000 সাথে ওই সিঙ্গুরের ঘটনা, সিঙ্গুর নন্দীগ্রাম তখন একসাথে প্রায় কাছাকাছি সময়ই হচ্ছে, এবং সেই বিষয়টা আপনার মনে যে ক্ষোভের সঞ্চার করেছিল বুদ্ধবাবুরই, আজকে প্রায় 20 বছর পেরিয়ে এসে 2026-এ দাঁড়িয়ে ওই ঘটনাগুলো, মানে অনেকে বলেন তখনকার সাধারণ মানুষ যেভাবে ঘটনাগুলো পড়েছিলেন বা দেখেছিলেন, তার এখন খানিকটা দূরত্ব থেকে দাঁড়িয়ে ব্যাপারটা ভিন্নভাবে দেখার একটা উপক্রম হয়েছে। আপনি তো সাংবাদিকও ছিলেন, আপনার কি মনে হয় আপনার তখনকার অবস্থান, তখনকার দেখাকে কি এখন আপনি ক্রিটিসাইজ করেন? না, করি না, আমি করি না, এই কারণে করি না। প্রথম কথা হচ্ছে যে ওইটা আমি একদম স্থির আর কি, যে গোটা হুগলি জেলায় তুমি আমাকে কোনো সন্ধান দিতে পারবে না এক ফসলি জমি। হুগলি জেলার জমি হচ্ছে বহু ফসলি জমি, তুমি এক ফসলি বা অনাবাদী জমি গোটা হুগলি জেলায় তুমি দেখাতে পারবে না কোনো জায়গায়। কিন্তু ওইটা বলা হয়েছিল এক ফসলি জমি এবং কিছু কিছু অংশ অনাবাদী, সেটা মিথ্যে কথা বলা হয়েছিল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওই জমি অধিগ্রহণ ওইভাবে করেছিল বলে, কৃষকের জমি ওইভাবে অধিগ্রহণ করেছিল বলে তামাম পশ্চিমবঙ্গের চাষিরা লাল পতাকা হাত থেকে নামিয়ে রাখে, এবং সেই জন্য সিপিআইএম দল শূন্য হয়ে যায়। এইটা ঘটনা, এটা আমি অবিচল আছি। তখন শূন্য হয়নি, মানে ক্ষমতার থেকে সরে যায়, ক্ষমতার থেকে সরে যায় আর কি, ক্ষমতা থেকে সরে যায়, মানে গ্রামের ভোটটা মানে ট্রান্সফার হয়ে যায় এবং তারা তৃণমূলকে ভোট দেয় আর কি। হ্যাঁ, সেইটা ঘটেছিল আর কি। এবং আমি এইটা মনে করি আর কি যে ওটা মাতৃহত্যার মতো অপরাধ হয়েছিল কৃষি জমিতে, এটা আমি অবিচল আছি আর কি। আমি নন্দীগ্রাম যাইনি, আমি নন্দীগ্রাম সম্পর্কে কিচ্ছুটি জানি না, আমি নন্দীগ্রাম নিয়ে কোনো কথা বলতে পারি না। কিন্তু হুগলি জেলার যে জমি, হুগলি জেলায় যেখানে তুমি ছোট্ট একটা গাছ পুঁতবে সে চচ্চড়ি বেড়ে যাবে। আমার বাড়ির এই গাছটাই চাই, এটা ইট পড়েছে, জঞ্জাল পড়েছে, পড়েছে, তাও এই হয়ে যাচ্ছে। হুগলি জেলায় যেখানে তুমি গাছ পুঁতবে সে গাছ বেড়ে যাবে, কারণ এই মাটিটা হচ্ছে এরকম। আপনি সাংবাদিক হিসাবে বা কবি হিসাবে 92 দেখেছেন, বাবরি মসজিদ ধ্বংস ইত্যাদি। এই যে সিঙ্গুর নন্দীগ্রাম এবং প্রত্যক্ষত তার ফলশ্রুতি হিসাবে তৃণমূলের ক্ষমতায় আসা, এবং 15 বছর বাদে তৃণমূল গিয়ে মানে একটা বিজেপির মতো দক্ষিণপন্থী দলের ক্ষমতায় আসা, এই বিজেপির বাংলায় আসাটাকে আপনি একজন কবি হিসাবে, সাংবাদিক হিসাবে ভবিষ্যতের জন্য কি বার্তা হিসেবে দেখছেন? এইটা আমার কাছে মানে কি, আমি এটা কি বলবো, যারা ধরো বাবরি মসজিদ ভেঙে দিয়েছে যে দলটি, সেই দলটি আমার কাছে পরিত্যক্ত, মানে রাজনীতির ইয়ে। কিন্তু আমি এইটা বলছি আর কি যে সমাজবদ্ধ মানুষ এবং গণমানুষ তারা আর বিকল্প হয়নি কিছু,
হ্যাঁ, তারা আর বিকল্প পায়নি। এবং উম, মানে বাংলার যে অগ্রগতি আর কি, বাংলার যে মন, বাংলায় যে এগিয়ে যাওয়ার যে ব্যাপারটা, এবং বাংলার যারা মনীষী তারা সকলেই অসাম্প্রদায়িক ছিলেন এবং ধর্মীয়ভাবে দেখলে বহুজন ধর্মপ্রাণ মানুষ ছিলেন, কিন্তু সম্মিলিত যে বাংলা আর কি, যে চিন্তা ভাবনা এবং বাংলার যে রেনেসা ঘটেছে, বাংলায় যে অতিমানবেরা এসেছেন, তাদের যে রাস্তাটা বাঙালি যে জায়গাটায় যেতে পারত, তাতে তো একটা ধাক্কা লাগার জায়গা এসছে, ধাক্কা লাগার জায়গা এসছে আর কি। মানে তৃণমূল সরকারে যে জায়গাটা, সেইখানে সমস্তই আর কি অসংস্কৃত হয়ে গেছিল আর কি। হ্যাঁ, মানে চুরমার হয়ে গেছে সমস্ত কিছু। কেমন এইবার হচ্ছে আমাদের পশ্চাৎগমন হচ্ছে ধর্ম দিয়ে, মাথায় টিপ পরে জয় শ্রীরাম বলে আমরা পিছিয়ে যাচ্ছি, পেছনের ধারণা নিচ্ছি আর কি। এবং ভুলভাবে দেখানো হচ্ছে আমাদের মনীষীদের, আমাদের পণ্ডিতদের। মানে বঙ্কিমচন্দ্র এখন হচ্ছেন, মানে বলা যেতে পারে যে তিনি RSS এর লোক ছিলেন, এইভাবে দেখানো হচ্ছে তাকে। কেমন তাই বিবেকানন্দ দিয়েই নানা ধরনের অপব্যাখ্যা করা হচ্ছে। এবং সেইটাই হচ্ছে যে আমরা পিছিয়ে যাচ্ছি জনজাতি হিসেবে, আমাদের পশ্চাৎগমন হচ্ছে। আমি ভালো মন্দ বলবো না, আমি যে এখানে ব্যাপক হিংসা দিয়ে করছে তা নয়, আমাদের মনের একটা কি বলা যেতে পারে পশ্চাৎগমনের সব ধারণা তৈরি হচ্ছে আর কি। এই জায়গাটা থেকে বাঙালি পিছিয়ে গেল, অনেক পিছিয়ে গেল, এইটা মনে হচ্ছে। আবার কবিতা জগতের জায়গায় ফিরি, আমার মনে আছে আপনি আমাকে বলেছিলেন, না কোথাও পড়েছিলাম মনে নেই, যে একসময় বেলঘরিয়ার ধৈর্যটিচন্দ্রের কাছে আপনার যাতায়াত, এবং বোধহয় বেলঘরিয়া স্টেশনের কাছে কোনো একটা চায়ের দোকানে আপনাদের আড্ডা ছিল। হ্যাঁ, 70-এর গোড়ায়। হ্যাঁ, সেই আড্ডা বা সেখানে কারা আসতো, সেই গল্পটা যদি একটু বলেন। সেটা হচ্ছে ধৈর্যটিচন্দ্রের ওখানে যেতাম, সেখানে ধৈর্যটিদার বন্ধু ছিল শান্তনু গুহ একজন ছিলেন, সুবিমল দা ছিলেন, সুভাষ সরকার ছিল, এরা সব ছিল আর কি। এইটা এই আর কি। ওখানে আপনারা কি বেলঘরিয়া আমি যে খুব বেশি গেছি তা নয়, কিন্তু গেলে ধৈর্যটিদার বাড়িটাই এবং পত্রিকার সূত্রে। এবং পত্রিকার সূত্রে। আচ্ছা, আরেকটা আমি পড়ছিলাম যে 70-এর গোড়ায় কবিদের, যেমন খালাসি টোলায় তো অনেকেই যেতেন, আপনিও গেছেন, সেই সব তো ঠিকই আছে, কিন্তু 25শে বৈশাখ প্রত্যেক বছর জোড়াসাঁকোয় সকালবেলা যাওয়ার একটা চল ছিল। এইটা ছিল আর কি, সেটা কাক ভরে জোড়াসাঁকো। জোড়াসাঁকো হয়তো ভোরবেলা 6টা থেকে অনুষ্ঠান আরম্ভ হতো, তার মানে আমাদের এখান থেকে 4:30-5টার সময় রওনা হয়ে যেতে হতো, এবং অনেক পত্রপত্রিকা বেরোতো। জোড়াসাঁকোর পরে 25শে বৈশাখ উপলক্ষে অনেক পত্রিকা বেরোতো। 25শে বৈশাখ উপলক্ষেও অনেক লিটল ম্যাগাজিন বেরোতো। ওখান থেকে আমরা যেতাম রবীন্দ্র সদনে, সেখানে 11টার পর অনুষ্ঠান হতো, বিকেলবেলা সেখানে কবি সম্মেলন হতো, সরকারি ভাবে হতো আর কি। কেমন রবীন্দ্র পুরস্কার ওইখানে দেওয়া হতো, এগুলো হতো আর কি। হ্যাঁ, প্রচুর পত্রিকা বেরোতো তখন। আপনি কখনো লিটল ম্যাগাজিন সম্পাদনা করেননি? হ্যাঁ, আমি বাইসান বলে একটা কাগজ করেছিলাম। কবে? 2টো সংখ্যা বেরিয়েছিল, সেটা 74, 75, 76 সালে বেরিয়েছিল আর কি, 2টো সংখ্যা। এটা আর শতজল ঝর্ণাধ্বনির একটা কবিতা সংকলন হয়েছিল, সেইটা আমি এডিট করেছিলাম। মৃদুলদা, আপনি তো মূলত আপনার উত্থান এবং সারা জীবনের লেখালেখির অধিকাংশই লিটল ম্যাগাজিনে। আমি যদি না, আমার উত্থান বলে কিছু নেই, কবি হিসাবে আমার লিটল ম্যাগাজিনই হচ্ছে আমার সেন্টার। এখন আমি দুটো বলছি, ধরুন 1970 থেকে 1975-এর যে মৃদুল দাশগুপ্ত, তিনি কি প্রতিষ্ঠান বিরোধী বলে নিজেকে চিহ্নিত করতেন? 1970 থেকে 75-এর যে মৃদুল দাশগুপ্ত, না, আমার সঙ্গে যখন আমি বলতে চাইছি যে আমার সঙ্গে যখন সুবিমল বসাকের দেখা হয়, সুবিমল বসাকের সঙ্গে যখন দেখা হয় সেটা হচ্ছে 1972 সাল।
এবং এই হাংরিরা যে প্রতিষ্ঠান বিরোধী ছিলেন এবং আমরা বড় পত্রিকায় লিখবো না, এই যে হাংরিদের যে ব্যাপারগুলো ছিল ওই সময় থেকেই আমার ভেতরে ছিল কেমন। এবং এবং এরপরে ওই 72 সালে বা 73 সালে আমার সঙ্গে দেবদাসদার দেখা হয়। উনি ভাইরাস কাগজ করেছিলেন 1974 থেকে 1976-77 পর্যন্ত। দেবদাসদার সঙ্গে যখন আমার প্রথম দেখা হয় তখন দেবদাসদা বলেছিলেন যে আমরা আর বড় কাগজে লেখক সরবরাহ করব না, কেমন। আমি সেই নীতিতে চলেছি আর কি। এবার আমি 3-4টে সংবাদপত্রে কাজ করেছি কেমন, এবং এই যে আনন্দবাজার বলো, দেশ বলো, এটসেট্রা আদার্স আর কি, তখন অমৃত বেরোতো, এইসব কাগজে আমার সহকর্মীরা ছিলেন, আমারই বন্ধু বান্ধবরা আছেন, এখনো কেউ কেউ আছেন, বা তাদের শিষ্যরা আছে কেমন। যে এইটা ঘটনাচক্রে আমিও কয়েকবার হয়তো লিখেছি, প্রতিদিনের প্রতিক্ষণে তো লিখেছি আর কি, কিন্তু আমি এইটা দেখেছি আমার একটা কবিতা বা একগুচ্ছ কবিতা একটু লিটল ম্যাগাজিনে লিখেছি, সেটা কে যেন সাম্প্রতিককালে বলেছেন আর কি, মানে তিনিও এটা মনে করেন আর কি, যে হয়তো আমার একটা প্রতিক্ষণে কবিতা বেরিয়েছে আর আমার একটা লিটল ম্যাগাজিনে কবিতা বেরিয়েছে। প্রতিক্ষণে লিখলাম বা ইভেন হয়তো যুগান্তরের শারদীয় সংখ্যাও কখনো আমি আমার হয়তো একটা লেখা চেয়ে নিয়েছে, তাতে আমার কবিতাটা নষ্ট হয়েছে আর কি, মানে পাঠকের কাছে পৌঁছয়নি, এটা মনে হয়েছে। কিন্তু নতুন পাঠক তৈরির ক্ষেত্রে ওগুলো কি সাহায্য করতে পারে? মানে আমার কাছে এটা খুব খারাপ লাগে, এখন খুব খারাপ লাগে। অনেক তরুণ কবি এক্সওয়াইজেড ওইসব কালার্ড ম্যাগাজিন যেগুলো সংবাদপত্রের প্রতিষ্ঠান থেকে বেরোয়, তাতে কোনো কবিতা বেরোলে ভূমি সূচিপত্রটা তারা ফেসবুকে পোস্ট করে দেয়, হ্যাঁ, এবং নিজের নামটা গোল করে করে। আমার কাছে এগুলো খুব খারাপ লাগে আর কি, দুঃখজনক মনে হয় আর কি, বা ওইটাই তার লেখার সিদ্ধি লাভ, এটা মনে করে আর কি, এটা আমার খারাপ লাগে। কিন্তু একজন যদি মানে লিটল ম্যাগাজিনে লেখা এবং তথাকথিত প্রাতিষ্ঠানিক কাগজে লেখাকে সমদৃষ্টিতে দেখে, কোনোটাকে আলাদা করে গুরুত্ব আরোপ না করতে চায়, সেই অবস্থানটাকে আপনি কিভাবে বিশ্লেষণ? আমার মনে হয় তার ভাবনায় ভুল আছে। লিটল ম্যাগাজিন আর প্রতিষ্ঠানের কাগজ দুটোকে সমতুল, এটা যে ভাবতে সমতুল্য না, আপনি যে বলছেন ধরুন কেউ একজন মানে তার প্রাতিষ্ঠানিক কাগজে লেখা বেরোনোটাকে হাইলাইট করে ছড়াচ্ছে, সে লিটল ম্যাগাজিনটাকে করছে না। আমার প্রশ্ন হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে আপনি জানেন যে দেশ পত্রিকার একটা যে কৌলিন্য ছিল, এখন সেটা চুরমার, সেইভাবে আর দেশকে আলাদা করে কেউ গুরুত্ব দেয় না, এবং তথাকথিত যে প্রাতিষ্ঠানিক কাগজগুলো বা তাদের শারদীয়া, তাদের মৌরসিবারটাও আস্তে আস্তে ভাঙছে এবং বিকল্প হিসেবে প্রচুর পত্রিকা উঠেও আসছে। সেটা এমনি হয়নি, এমনি হয়। এতজন লেখক কবির যে অবরোধ এবং দূরত্বে থাকা আর কি, এর থেকে এড়িয়ে থাকা আর কি, মানে আমি এটাও খুব আশ্চর্য হয়েছি যে আমি ফেসবুকেই এসব দেখেছি যে বাংলা একাডেমি এখন তো সব বদল হবে, বাংলা একাডেমি থেকে কে সরানো হবে না কেন, কবিতা একাডেমি থেকে অমুক সরবে না কেন, এইগুলো নিয়ে তরুণরা ভাবিত মানে সময় কাটাচ্ছে আর কি। আমি মনে করি না যে বাংলা কবিতার মূল ধারা এইসবের ভেতরে আছে, আমি এটা মনে করি না। আজকের দিনে কি আর আদৌ কাউকে আলাদা করে প্রতিষ্ঠান বলে প্রাতিষ্ঠানিক কাগজ বলে চিহ্নিত করার প্রয়োজন পড়ে? অবশ্যই প্রাতিষ্ঠানিক কাগজ কি সেই গুরুত্ব বা কৌলিন্য এখনো রেখেছে? তারা সচেষ্ট, তারা তাদের ভাঙা বিধ্বস্ত ঘর সাজানোর কাজে সচেষ্ট। আপনি 70-80 দশকের লিটল ম্যাগাজিনও তার যে ধর্ম ধরে না, এবার সেটা আমি বহু লিটল ম্যাগাজিন দেখেছি, যার এখন বহু কেন এখন অনেক কাগজই আর কি লিটল ম্যাগাজিন, তারা ওই প্রাতিষ্ঠানিক কাগজগুলোকে ফলো করছে, অনুকরণ করছে, এটা তো মনে করছি আর কি। ভালো লিটল ম্যাগাজিন নেই। 70-80 আমি রেগুলার প্রকাশিত হয়, প্রচুর সময় ধরে বেরোয় যে একটি কাগজ, সে আমাকে বলে আমার কাগজ 28 বছর ধরে বেরিয়েছে আর কি, 28 বছর ধরে তার কাগজ বেরিয়েছে।
সে পত্রিকা করে যাচ্ছে, তার পত্রিকার পুরস্কার আছে, আমি নাম বলছি না, তার পত্রিকার বার্ষিক অনুষ্ঠান আছে, মাঝে মাঝেই তার বিবিধ অনুষ্ঠান হয়। আমি বলেছি তাকে, তুমি 4জন কবিকে দাও যারা তোমার পত্রিকা থেকে এসছে, 4জন কবির কথা বলো যারা তোমার কাগজ থেকে এসছে, বা 4জন লেখকের কথা বলো। সে বলতে পারেনি। কিন্তু ভাইরাস কাগজটা 3-4 বছর বেরিয়েছিল, তার 28-30টা সংখ্যা হয়েছিল তার। ভাইরাস থেকে যে কবিরা উঠে এসছে তাতে পাঠকেরা সম্মোহিত হবে আর কি। আমি সেটাই বলছি, যখন আপনি 60-70-80-র দশকের কথা বলছেন, প্রতিষ্ঠানকে তখনই আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয় যখন প্রতিষ্ঠানের বিপরীত অংশটাও সেরকম সবল থাকে। এখন তো বিপরীত অংশটা সেই সবল ভাব নেই, সেক্ষেত্রে প্রতিষ্ঠান সেইটা নিয়ে আমি সেইটা নিয়ে আমি ভাবি না তা নয়, সেইখানটা আমার মনে হয় আর কি, যে সাহিত্য করাটা হচ্ছে একার যুদ্ধ, একার যুদ্ধ। মানে সেইটাই যে পত্রিকা করে করতে হবে তা নয়। আপনার সময়, আপনার তরুণ সময় ধরুন 70-এর গোড়ায়, তখন যদি ফেসবুক বলে মাধ্যমটি থাকতো, তখন তো কোনো, এখনো অনেকেই পত্রিকার মুখাপেক্ষী নয়, মানে লেখা প্রকাশের জন্য এখন তো তাতে বেনজল ঢুকছে না, বেনজল আমি অবাধে তারা লিখে যাচ্ছে আর কি, তার কোনো, এবং সরাসরি পাঠকের সাথে যোগাযোগ তৈরি হচ্ছে, হয়তো সত্যি সত্যি হচ্ছে কিনা সেটাও ভাবার বিষয়। মানে এক একটা কবিতা দেয়া হচ্ছে, সবাই ভালো 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 ভালো, মানে দারুণ এইসব যে মন্তব্য করছে, এটাও সত্য ভাব। আপনারা তো কবিতা লিখে চিঠি পেতেন, পেতেন তো কবিতার কারণে? হ্যাঁ, কবিতার কারণে তো চিঠি পেতাম। কখনো এমন চিঠি পেয়েছেন যে আপনার লেখা আমার একদম ভালো লাগেনি? না, আমার ঘটনা সাম্প্রতিককালে ঘটেছে আর কি। তুমি যে কথাটা বললে আমার কবিতার যে, না আমি বলছি যে ফেসবুকে সবাই আমি বলছি না, তুমি যে বললে যে আর কি, মানে এই যে বইগুলো থেকে যে বদল চেঞ্জ হয়েছে আমার কবিতা, একজন তরুণতম কবি অভিযোগ করেছেন আর কি, যে আমার কবিতা ওই অতিকথন আছে, এক হচ্ছে অতিকথন আছে এবং পৌনপৌনিকতা আছে। হ্যাঁ, তরুণ আমাদের থেকেও জুনিয়র, তোমাদের থেকেও জুনিয়র, সেটা বলেছে আর কি। এইসব বলেছে আর কি। আচ্ছা, তা আমি খুব মজা পেয়েছি আর কি, এবং মজা পেয়েছি এই কারণে, যে কথাটা তোমাকে বললাম, যে আমাদের সময়ের বা আমাদের পরের কবি সেটাকে লাভ সাইন দিয়ে সমর্থন জানিয়েছে আর কি। আচ্ছা, হ্যাঁ, তো আমি সেটা খুব আশ্চর্য হয়েছি, এবং আমার লেখা সব একঘেয়ে হয়ে গেছে, হয়ে গেছে। এটা একজন তরুণতম কবি তিনি কমেন্ট করেছেন। বুঝতে পেরেছি, তারুণ্যের মানে এমন বেশ কয়েকজনই আছেন তারুণ্যের স্পর্ধা দিয়ে কিন্তু আপনাদের সময়ে, মানে হাংরিদের খানিকটা ছিল জানি, আপনারা যারা 70-এর কবি, আপনাদের কি অগ্রজদের লেখা নস্যাৎ করার প্রবণতা ছিল? ধরুন 50-এরা তখন অত্যন্ত প্রতিষ্ঠিত, অনেকে প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে গেছে। ধরো আমাদের নির্বাচন ছিল, আচ্ছা, যে আমাদের নির্বাচন ছিল, যারা আদৃত হয়েছেন তাদের অনেকেই গেছেন। বিনয় আর উৎপলকে তো মানে 70-এর কবিরা মাথায় তুলে রেখেছেন। শুধু বিনয় উৎপল কেন, ধরো মনীন্দ্র গুপ্ত, রবীন্দ্র কুমার আচার্য চৌধুরী, এরা সম্মান পেয়েছেন আমাদের, বনবেন্দু, এরা সম্মান পেয়েছেন আমাদের কাছে, আমাদের সময়ে। সুনীল শক্তিকে আপনারা কি চোখে দেখতেন? শক্তির কবিতার অনেক অনুরাগী ছিলেন। আমি নিজে ব্যক্তিগতভাবে শক্তিটাকে অনেক উচ্চ স্থান দিই, তারা তো ছিলেন। মানে কোন কবি, সুনীল গঙ্গোপাধ্যায়ের সম্পর্কে আমার লেখা আছে। সুনীলের ওই যে পোড়াদ্দুকের দুটো ব্যাপার, সেখানে তো সুনীল অসাধারণ, অসাধারণ, মানে যখন সকলের ভেতর রবীন্দ্রনাথ রয়েছেন, জীবনানন্দ তো আছেনই আর কি, যখন সকলের ভেতরে রবীন্দ্রনাথ রয়েছেন, আমি উদাহরণ দিয়ে বলতে পারি, শক্তির আনন্দ ভৈরবী কবিতা হুবু রবীন্দ্রনাথের কবি। আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি, এ তো রবীন্দ্রনাথের লাইন। হ্যাঁ, এমন ছিল না আস্তে আস্তে শের বেলা, মনে হচ্ছে রবীন্দ্রনাথ বলছেন। উদ্যানে ছিল বড়চা পীড়িত ফুল, এ তো রবীন্দ্রনাথ বলছেন। হ্যাঁ, শঙ্খ ঘোষের ঝুড়ি ঝুড়ি উদাহরণ আছে, রবীন্দ্রনাথের লাইন চলে আসছে, বা রবীন্দ্রনাথের চিন্তা চলে আসছে। তো সেই সময়ে সুনীল, আমি কিরকম
ভাবে বেঁচে আছে, তুই এসে দেখে যা নিখিলেশ, একটা অন্য ভাষা তুলে ধরেছিলেন। তাহলে কি আমি এই জায়গাতে কি পৌঁছতে পারি যে কোনো কবি যদি বাহ্যিকভাবে প্রতিষ্ঠানের সঙ্গে গা ঘষাঘষি করেনও, তার লেখার গুণে তারা আপনাদের সম্মান পেতেন, তাদের আপনারা অচ্ছুত করে রাখতেন না? না, সেটা তো রাখিনি আর কি। হ্যাঁ, রাখিনি। এবার ব্যাপারটা হচ্ছে যে কোনো কোনো সময় প্রতিষ্ঠানগত কারণে কখনো কখনো মনে হয়েছে আর কি, যে ধরো তার কবিতা আমি পছন্দ করি, কিন্তু তার অনেক অ্যাক্টিভিটিসকে পছন্দ করি না, বা তার অনেক চলন বলনকে আমরা পছন্দ করি না। এরকমও ঘটেছে আর কি, এরকমও ঘটেছে। মৃদুলদা, আজকে 2026-এ দাঁড়িয়ে আপনি যেমন 70-এর গোড়ায় ছিলেন, এখনো কি নিজেকে প্রতিষ্ঠান বিরোধী দাবি করেন? অবশ্যই করি। আমি অপ্রাতিষ্ঠানিক, আমার জীবনযাপন অপ্রাতিষ্ঠানিক। এটা দেবদাদাও মনে করতেন আর কি। কবিতা লিখে, হ্যাঁ, কবি হিসাবে হ্যাঁ, সমাজের কাছে আপনার কোনো প্রত্যাশা ছিল? সমাজের কাছে প্রত্যাশা বলতে না, কিন্তু সেটা এখন আমার কাছে এখন এইটা মনে হয়, মানে ঠিক জনপ্রিয়তা লাভটা কবির বিষয় নয় আর কি, কিন্তু মান্যতা পাওয়ার একটা ব্যাপার আছে। কবিরা মান্যতা পান, হ্যাঁ, মানে জনপ্রিয়তার জায়গা থেকে বলছি না, কবির একটি মান্যতা আছে, সমাজ সেটা তাকে দেয়, এটা মনে হয়। কবিতা লেখার কারণে বা কবিতার সূত্র ধরে বিভিন্ন যে দিক খুলে যায়, সেরকম কোনো দিকে কখনো কোনো লোভ জেগেছিল আপনার মনে? মানে কি অর্থে? ওই মানে বুদ্ধিজীবী হয়ে ওঠা, মানে কবিতার জায়গা থেকে? না, আমার বুদ্ধিজীবী হয়ে ওঠা না, এটা আমার কখনো জানি, কোনো লোভের জায়গায়। কি হতে হয় বুদ্ধিজীবী হতে গেলে? আমি সেটাও জানি না, সেটাও জানি না। আপনাদের দশকে তো এমন উদাহরণ আছে একাধিক। না, সেটা আছে, মানে আমি বলছি যে সেই সবের জন্য সচেষ্ট মানুষজনদের দেখেছি, মানে চেষ্টাটা থাকতে হয়, চেষ্টা থাকতে হয় আর কি। তা সেই জায়গাটা আমি কিছু কিছু বলতে পারি যে ভাষা বদলে যায়, বাগধারা বদলে যায়, স্বর, কণ্ঠস্বর বদলে যায়, এগুলো ঘটে। কবি জনপ্রিয় হয়ে গেলে কি তার কবিতার ভাষাও বেশি কমিউনিকেটিভ হতে গিয়ে? আমি এটা বলতে পারবো না। প্রথম কথা হচ্ছে যে আমি এটা জানি না যে জনপ্রিয় হওয়াটা কি জিনিস। পারফর্মাররা জনপ্রিয় হন, একজন ফুটবলার জনপ্রিয় হন, একজন অভিনেতা জনপ্রিয় হন, নাটকের অভিনয় করেন যারা তারা জনপ্রিয় হয়, সিনেমা যারা করেন তারা শক্তি হয়নি। তাতেও তোমাকে একটা গল্প বলি। শক্তি মারা গেছেন, আমরা শক্তির মরদেহ নিয়ে কেওড়াতলা শ্মশানের দিকে যাচ্ছি, নন্দন চত্বর থেকে বেরিয়ে আলিপুরের রাস্তা দিয়ে যখন যাচ্ছি, অনেক আশেপাশে ভবানীপুরের বাঙালি পাড়া, আমি আর সুব্রত সরকার হাঁটতে হাঁটতে যাচ্ছি। একজন জিজ্ঞেস করলেন, মহিলা, যে কে উনি? তো সুব্রত বললো, শক্তি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায় কি করতেন? কেমন এটা? টিভিতে শক্তির মৃত্যুর খবর দিয়েছে, সংবাদপত্রে শক্তির মৃত্যুর খবর বেরিয়েছে, ভবানীপুরের বাঙালি পাড়ায় জিজ্ঞাসা করা হচ্ছে যে শক্তি চট্টোপাধ্যায় কি করতেন, তাই একে তুমি জনপ্রিয়তা বলবে? সে তো, কিন্তু আমার দেখা, আপনার কি মনে হয় যে প্রত্যেক বাঙালি উত্তম কুমারের নাম জানতো? সেটা তো হয় না। কবিতার পাঠক আরো কম শক্তির নাম জানতো, কিন্তু কবিতার গোষ্ঠীর মধ্যে না। কিন্তু আমি এইটা তোমাকে বলতে পারবো যে শক্তি নিজে জনপ্রিয় হওয়ার চেষ্টা করতেন না, কিন্তু জনপ্রিয় হওয়ার চেষ্টা করছেন এদের আমি দেখেছি, এবং কবিদের ভেতর। কিন্তু শক্তি নিজে জনপ্রিয় হওয়ার চেষ্টা করতেন। এবং এইটাও বোধহয় কি ঠিক যে শক্তি জনপ্রিয় হয়ে যাওয়ার পরেও তার লেখার সঙ্গে কম্প্রোমাইজ করেননি? এটা আমি বলতে পারবো না। শক্তি অনেক আবোল তাবোল কবিতা লিখেছেন, বহুপ্রজ। হ্যাঁ, বহুপ্রজ। এবং মানে শক্তি একটা মৃত্যুর আগে কয়েক বছর ধরে অনেক বাজে কবিতা লিখেছেন। হ্যাঁ, আমি এটা বলতে পারবো না। মৃদুলদা, আপনার মধ্যে কি কখনো, মানে আপনি তথাকথিত জনপ্রিয় হন বা না হন, আপনি বাংলা ভাষার একজন মান্য কবি, তা নিয়ে তো কোনো আমাদের কাছে সন্দেহ নেই, আপনি সহমত হন বা না হন,
আর কখনো কবিতা লিখতে যদি না পারি এই হ্যাঁ। আশঙ্কা বা ভয়টা কাজ করে 50 বছর পর এসে? না পারিটা মনে হয় না, না পারি যদি জায়গাটা না আসে লেখা, না আসে বসে থাকে, বসে থাকে। এই 50-55 বছরে কখনো এমন হয়েছে যে দীর্ঘদিন মানে কয়েক বছর হয়ে গেছে আপনি কবিতা লেখেননি? হ্যাঁ হ্যাঁ, সেটা কয়েক বছর কবিতা লিখিনি না, আমি নিজে একটা প্রতিজ্ঞা করেছিলাম আর কি। আমি যখন ভাড়া বাড়িতে উঠে যাই শ্রীরামপুর ছেড়ে, যতক্ষণ না আমি বাড়ি তৈরি করতে পারবো, মানে তৈরির কাছে হাত দেবো, আমি কবিতা লিখবো না। এটা আমি করে ফেলি। তখন আমার মাথায় একটা লাইন ঘুরতে থাকে আর কি, ওই ধরো সে কবিতাখানি নীল তার, ওই যে সোনার বুদবুদের প্রথম কবিতার প্রথম লাইনটা আমার মাথার ভেতর থেকে যায়, যেদিন আমি যাই আর কি, বড়নগরে ভাড়া বাড়িতে চলে যাই আর কি। কেমন ওই প্রথম কবিতা আছে, ধরো সে কবিতাখানি নীল, ধরো সে কবিতাখানি নীল তার চারপাশে সোনালি রেখার কারুকাজ, এই লাইনটা আমার মাথায় ঘুরছিল। এইটার পর আমি 4 বছর কবিতা লিখেছি, ওই লাইনটা আমার মাথায় ঘুরছিল আর কি। 4 বছর বাদে যখন আমার ভিত, 4 বছর কি জোর করে লেখেননি? হ্যাঁ, মানে আমি লিখবো না কবিতা, ভাবনা তো এসছে, হ্যাঁ আমি পংক্তি তো এসছে, মানে আমি শপথ গ্রহণ করেছি যে যতক্ষণ না আমার বাড়ির কাজ আমি হাত দেবো ততক্ষণ কবিতা লিখবো না। আমি বড়নগরে ভাড়া বাড়িতে চলে গেছি 4 বছর, 92 থেকে আমি 4 বছর মানে 96 সাল পর্যন্ত কবিতা লিখিনি। এটার তারিখ দেয়া আছে বোধহয় তলায়, দেখো তারিখ দেয়া আছে কি কবিতাটায়? দেখছি না, কবিতায় তারিখ দেয়া নেই। না, যাই হোক, শেষে রচনাকালে থাকতে পারে, না ওটা তো না সে নেই। যাই হোক, ওইটার পর যেদিন আমি ভিতটা খুঁজতে আরম্ভ করি তখন আমি ওই কবিতাটা লিখি আর কি। এই মৃদুলদা, ধরুন একজন কবির তো নিয়মিত লিখতে লিখতে চর্চা করতে করতে বিভিন্ন কবিতার সূক্ষ্মতা আয়ত্তে আসে। সূক্ষ্মতা, বিভিন্ন স্কিলও তো একটা বিষয়, বিভিন্ন স্কিল, শব্দ ব্যবহারের যে মোক্ষম জায়গাটায় কোন জায়গায় কোন, উৎপলদা বলেছিলেন টেকনিকই কবিতা, এগুলো তো আয়ত্তে আসে। 4 বছর না লেখার পর যখন আবার কবিতা লিখতে শুরু করলেন, তখন যে কোথাও সেই স্কিল গুলো বা সেই জায়গাগুলো ভোতা হয়ে ক্ষয়ে গেছিল, সেগুলোকে কি আবার পরিশ্রম করে ফিরিয়ে না? কিন্তু আমি তো ওই কবিতাগুলো লিখেছি, সোনার বুদবুদের কবিতাগুলো তো, সে তো বাইরের পাঠক বুঝবে না, আপনার নিজের কি মনে হয়েছিল? না, আমার কিছু মনে হয়নি। 4 বছর আগের এবং 4 বছর না লেখার পরের, হ্যাঁ, আমার কিছু মনে হয়নি, কিছু মনে হয়নি। আমি খুব উল্লসিত হয়েছিলাম যখন আমার বিট করা শুরু হয়, ফলে আমার ভেতরে কোনো হতাশা বোধ ছিল না। শেষ প্রশ্ন, তারপর কবিতার জায়গায় যাচ্ছি। আপনি তো দীর্ঘদিন, মানে আপনার মূল পেশাই সাংবাদিকতা, আপনি যুগান্তর, তারপর পরিবর্তন বলে পত্রিকাটার কথা জানি না, একটু বলুন। হ্যাঁ, পরিবর্তন ছিল নিউজ ম্যাগাজিন। হ্যাঁ, পরিবর্তনের আগে ব্যাপারটা হচ্ছে যে ইংরেজিতে তো নিউজ ম্যাগাজিন ছিল। ইংরেজির ভালো নিউজ ম্যাগাজিন কি, বিলেত থেকে যেটা বেরোয় টাইম ম্যাগাজিন, ইংরেজি নিউজ ম্যাগাজিন। বাংলায় কোনো নিউজ ম্যাগাজিন ছিল না। আচ্ছা, প্রথম যে নিউজ ম্যাগাজিন হয় সম্ভবত সেই পত্রিকাটির নাম ধ্বনি। এরা টাইম ম্যাগাজিনের নকল করতো আর কি, মানে লেখার গুণগত মানে নয়, টাইম ম্যাগাজিনটা যেরকম তৈরি সেই রকম ভাবে করতো, কিন্তু বোধহয় ছোট উদ্যোগ ছিল, 4-5টা সংখ্যার পর এটা বন্ধ হয়ে যায়। কিন্তু পরিবর্তন একটা হাউস থেকে বেরিয়েছিল, ইত্যাদি প্রকাশনী থেকে বেরিয়েছিল, এবং এটা নিউজ ম্যাগাজিন ছিল আর কি। এই নিউজ ম্যাগাজিন কিন্তু 1.5 লাখ সার্কুলেশনে পৌঁছে দিয়েছিল। কেমন? সাপ্তাহিক? এটা প্রথমে মাসিক পাক্ষিক ছিল, তারপর সাপ্তাহিক হয়ে যায়। তো সেই নিউজ ম্যাগাজিনে আমি বছর 4-5 কাজ করেছি। আপনার কর্মজীবন শুরু কবে, কত সালে? আমার কর্মজীবন শুরু হচ্ছে 77 সালের শেষ দিক আর কি। আমি মাস 6 একটা স্কুলে পড়িয়েছিলাম। তারপরে আমি পরিবর্তন পত্রিকায় যোগ দিই 77 সালে। পরিবর্তন, তারপর যুগান্তর, তারপর আজকাল। আমার এখানে দুটো প্রশ্ন পরপরই করছি। একটা হচ্ছে, আনন্দবাজার পত্রিকা গোষ্ঠী এক সময় যেমন প্রচুর সাহিত্যিকদের স্থান হয়ে উঠেছিল, অনেক সাহিত্যিকরা আনন্দবাজারে চাকরি করত। 80-90 এর দশকে আজকালও প্রচুর কবি গল্পকারদের ঠিকানা ছিল। যুগান্তর লেখক কবিদের ইয়ে ছিল,
সেখানে শ্যামল গঙ্গোপাধ্যায় কাজ হ্যাঁ, করেছেন, সে তো বটে। অতীন বন্দ্যোপাধ্যায় কাজ করেছেন, বরেন গঙ্গোপাধ্যায় কাজ করেছেন, প্রফুল্ল রায় কাজ করেছেন, আমি হ্যাঁ, ইকরামদার সাথেও আগের দিন কথা গৌরাঙ্গ হচ্ছিল। ভৌমিকও কাজ করেছেন। এই যে আজকালের যে হ্যাঁ। তরুণ কবি সাহিত্যিকদের নিয়ে যে একটা পত্রিকা গোষ্ঠী হওয়া, মানে সেই পরিবেশটা কেমন ছিল? আমি সাংবাদিক হিসেবে যোগ দিয়েছিলাম, আমি সাহিত্যিক হিসেবে যোগ দিইনি। সাহিত্যিক হিসেবে কি কেউ যোগ দেয় পত্রিকায়? হ্যাঁ হ্যাঁ, তাদের কাজ কি? আনন্দ, তাদের কাজ হচ্ছে গল্প উপন্যাস লেখা। সে তো কেন, তার রবিবাসরীয় আছে, রবিবাসরীয় কাজ করা, গল্প উপন্যাস লেখা, ভালো ভালো ফিচার লেখা, এই তো সাহিত্যিক হিসেবে কাজ করা। সেটা তো আনন্দবাজারে ছিল। আজকালেও ছিল? আজকালে সেভাবে ছিল না। সন্দীপন চিঠিপত্র দেখতেন, একরাম তার সহকর্মী ছিল, রবিবারের পাতা দেখতেন। কিন্নরদা ছিল না? না, কিন্নর কোনো কাগজে প্রতিষ্ঠানে কাজ করেনি। কিন্নর সংবাদপত্রগুলিতে ঘোরাঘুরি করতো, লিখতো, এই করতো আর কি। যুগান্তরেও সে যোগ দেয়নি। তো যাই হোক, এই ছিল আর কি। আর শেষ প্রশ্ন, এই যে আপনি সাংবাদিকতার জীবন, মানে কঠোর গদ্যের জীবন এক অর্থে, আপনি কি ফিল্ড রিপোর্টার ছিলেন না সংবাদ লিখতেন? না, আমি সাব এডিটর ছিলাম। আচ্ছা। আমি পরিবর্তনের রিপোর্টার ছিলাম। আমি যুগান্তর এবং আজকালে সাব এডিটর ছিলাম, এবং আমি রিপোর্টিংও করেছি আর কি। এই সংবাদপত্রের কাজ কি কোথাও কবিতা চর্চাকে পিছিয়ে দেয় বা কবিতা চর্চার ক্ষতি করে? এটা বুদ্ধদেব বসু বলেছিলেন, আমি ভয় পেতাম আর কি। কিন্তু পরে আমি এটা লেখার ভেতর লিখেছি, আমি যে ওই যে সংবাদমূলক কাব্য বলে যে ধারাবাহিকটা লিখছি, বিষ্ণুদা একটা কবিতা লিখেছিলেন সংবাদ মূলত কাব্য, আপনি ডাক বাংলায় লিখছেন। ডাক বাংলায়, ওতে আমি বলে দিয়েছি আর কি, এটা আমাকে চাঙ্গা করে দেয় আর কি। আপনার কোনো আমি নিউজ হিসেবে আর্ট নিউজকে মনে করি, আমি অনেক রিপোর্টিং করেছি। আমি আজকালে ধরো বাংলাদেশ স্পেশালিস্ট ছিলাম, বাংলাদেশের যাবতীয় নিউজ আমি করেছি। কেমন ভোট করেছি, অমর্ত্য সেন যখন ঢাকা গেছেন তখন আমি সঙ্গে গেছি, এগুলো তো আমি করেছি আর কি। কিন্তু তাকে আমি হার্ড নিউজ মনে করি। আমি সংবাদকে সাহিত্য করে তোলার বিরোধী, আমি সেটা কখনো করিনি। এবং সংবাদের যে গদ্য, সংবাদ রচনার যে গদ্য, এবং যে আপনার নিজস্ব পত্রপত্রিকায় লেখার যে ব্যক্তিগত গদ্য, এই দুটো গদ্যের ভাষা চলন তো আলাদা। এই দুটোর ভাষা চলন আলাদা। এই দুটোকে আপনি, মানে সংবাদের কোনো একটা গদ্যের ধার যদি বেশি লেখা হতে থাকে, তাহলে তো অন্যটা ক্ষয়ে আসার সম্ভাবনা থাকে। আপনার সেটা আসেনি? আমার সেটা আসেনি। সেটা কি সচেতন? না, আমি এগুলো নিয়ে ভাবিনি। আমি খবর যখন লিখেছি খবর লেখার মতো করে লিখেছি, আমি যখন গল্প লিখেছি তখন গল্পের মতো করে লিখবার চেষ্টা করেছি, আমি সেগুলো ভাবিনি। মানে আপনি আপনার পেশাটা উপভোগ করেছেন? আমি আমার পেশা খুব বিরাটভাবে উপভোগ করেছি, বিরাটভাবে উপভোগ করেছি। আমার কোনো ক্ষতি হয়নি এটা মনে করি। বরং আমার অবসর কবে নিলেন? আমি 15 সালে অবসর নিয়েছি, তারপরে 2 বছর আমি এক্সটেনশনে ছিলাম। আচ্ছা, আমি আপনার দুটো কবিতা পড়ি, যে দুটো কবিতা দুটো আলাদা বইয়ের, এবং মৃদুল দাশগুপ্তের যে কবিতা বৈচিত্র্য, সেটাকেও দর্শকরা বা শ্রোতারা হয়তো বুঝবেন। খাবার। দুদিকে কামড় লাগা যে ফল, তা কখনো গড়িয়ে যাবে না। পিছনের পথে আজ মোরগের পালক ছড়ানো। বলনি স্বামীকে, তবু ওষুধ খেয়েছ, কিন্তু শোনো, এতদিন পরে কেউ এভাবে কাঁদে না। মৃদুল দা, এই বইটা পড়তে পড়তে আমার যেটা ভাবনা এসেছিল, যে এই বইটা আপনার দ্বিতীয় বই এভাবে কাঁদে না, তার যে প্রথম দিকে কয়েকটা কবিতা, এক একটা লাইনই এক একটা প্যারা আর কি, একটা লাইন তারপর প্যারা, তারপর আবার একটা লাইন। এই ফর্মটা তো সেই সময় 80-র দশকে খুব প্রচলিত ফর্ম ছিল না। এইভাবে এক্সপ্রেশনটা কিভাবে এসছে? আমি এই যে জলপাইকাঠের এসরাজ যখন লেখা হয়েছিল আর কি, জলপাইকাঠের এসরাজ লেখার পর আমি বিস্তার ভাবতে চেষ্টা করি আর কি। আমার ভাবতে ভাবতে মনে হয় আর কি, যে আমাদের কথা বলা, মানুষের যে ভাষা বলা আর কি, আমরা একটা বিষয় নিয়ে পড়ে থাকি না। আমি এখন তোমার সঙ্গে কথা বলছি, ঠিক আছে, আমি 2 ঘন্টা বাদে
আর একজনের সঙ্গে হয়তো অন্যরকম কথা বলবো, তাই না? এবং আমাদের চিন্তা কখনোই একটা বিষয় নিয়ে, তাহলে তো জট পাকিয়ে যাবে, একটা বিষয় নিয়ে ভাবি না, আমাদের চিন্তা সর্বদা বিক্ষিপ্ত, একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাচ্ছে আর কি, তার একটা চলাচল আছে। সেইভাবে কবিতাও যখন লিখবো, যে একটা কথা আমি বললাম, তারপর আমি জাম্প করছি আর একটা জায়গায়, এবং যদি সেটা জুড়ে যায় আর কি, সেটা ভেতরে যদি কোনো লিঙ্ক তৈরি হয়, সেটা ভাবনা দিয়ে হবে, 100 বার ভাবনা দিয়ে হবে আর কি। তো সেইভাবে আমি সেইভাবেই এই ফর্মটা এসে যায় আর কি। ইন্টারেস্টিং, কারণ আমি জানি না আপনার আগে খুব বেশি এই ফর্মটার চর্চা হয়েছে কিনা, এক লাইন এক একটা বাক্য রেখে। আরেকটা কবিতা পড়ছি আমার খুব প্রিয়, সেটা সোনার বুদবুদের 28 নম্বর। ফুঁ দিয়ে নেবালে বাতি, অন্ধকারে শুরু হলো হরগৌরী খেলা, নিচে যে পৃথিবী তা তো আমরা দুজনে মিলে নিয়ন্ত্রণ করি। ঘোড়া খেলে, হাতি খেলে, কোনো ক্রমে আমি দিই বইটিকে ঠেলা, যখন নিশুতি হয় উল্টো দিকে হাঁটা দেয় ঘড়ি। সময়ের দোষ নেই যদি তা টানি বীরত্বেই বিড়ি, তখন 19-20, তোমারও তো সবেমাত্র 16। কি কাণ্ড ঘটালে তাও পর্বতের সানুদেশে ঝিরি ঝিরি ঝিরি, তোমার সলাজ জয়ে প্রথম বর্ষার মৃদু বৃষ্টিপাত হলো। এই যে শেষ যে 3-4টে লাইন, এর মতো অপূর্ব যৌনতার ইঙ্গিতবাহী কবিতা বাংলা ভাষায় খুব কম আছে। খুব খুব প্রিয়। আপনি মৃদুলদা, এবার আপনার কাছ থেকে আপনার দুটো কবিতা যদি শুনে নিই। এগুলো কি নতুন লেখা? হ্যাঁ, এই এখন আমি যে কবিতাগুলো লিখছি তার দুটো লেখা। হ্যাঁ, আচ্ছা, এই যে সোনার বুদবুদ বা তারপরে যে বইটা ক্রমাগত তোমার কথাটি, এতে আমি কোনো নাম দিইনি কবিতা, না এটা দিইনি, এটা কারণ কবিতায় আমি বিষয় থেকে ছিটকে গিয়েছি, আমার আর কোনো নাম দিতে পারছি না, আমি কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে লিখছি না, ফলে আমি কোনো নাম দিচ্ছি না। মানে মোটামুটি ওই জলপাই কাঠের এক্সারসাইজের পর এভাবে কাটে না যখন লিখতে শুরু করি, তখনকার প্রথাও ছিল নাম দেয়া, আমি নাম দিয়েছি, কিন্তু আমি এগুলো অন্যায় করেছি আর কি, নাম না দেয়াই উচিত ছিল আর কি। এই প্রথাটা বিলুপ্ত কবে থেকে হলো আস্তে আস্তে? প্রথাটা রবীন্দ্রনাথ থেকে বিলুপ্ত হয়েছে, রবীন্দ্রনাথের সময় থেকে বিলুপ্ত হয়েছে। তাই এই যে নামকরণ কবিতার, রবীন্দ্রনাথের চিঠি আছে, রবীন্দ্রনাথ নাম মনে করতেন, বলছেন যে নাম করলে মানে কবিতার নামকরণ করা যায় না। যাই হোক, এগুলোর কোনো নাম নেই, আমি এক দুই করে পড়ছি, কেমন? এক, রিসেন্ট পিরিয়ডের লেখা আর কি, সাম্প্রতিককালে। থাকে না অধিক কাল, সেহেতু মুহূর্তটিকে টেনে টুনে করে ফেলি বড়, এদিক সেদিক গিয়ে হও জড়সড়, তখন জগৎ বলে ধরো ধরো ধরো। ছুটি চারিদিকে, তা বড় সহজ নয়, একটু একটু করে বুঝি, এমন সাক্ষাতে কাছে বা তফাতে, এদিকে সেদিকে কিবা পাশে সোজাসুজি, ঘোরতর খুঁজি। ঘটে না তেমন কিছু, তাও কখনো বলি না তবু, এ সিনেমা থামাও থামাও। এটা 2। হ্যাঁ, হঠাৎ ধরতে চেয়ে লাফালাফি করে শেষে পড়েছি কাদায়, সপাটে অথচ যেন ওই আলাদায়। 2, 3, 4, 5, 6টি বাতাসে, তখন আহ্লাদে তারা ফোটে নীলচে জামায়, হাত লাগে চাঁদে। মৃদুলদা, আপনার প্রায় সব কবিতাই অক্ষরবৃত্তে, প্রথম থেকে শুরু করে সমস্ত বইয়ের, সে ভাঙা পয়ার মহাপয়ার সব মিলিয়ে মিশিয়ে অক্ষরবৃত্তে। অক্ষরবৃত্তের শব্দের প্রতি আপনার প্রেমটা, এটা বিনয় মজুমদার বলতেন, অক্ষরবৃত্তে যে লিখতে পারে সেই কবি, বিনয় মজুমদার বলতেন। হ্যাঁ, তো যাই হোক, মানে আমার যেটা মনে হয় আর কি, যে আমাদের যে বাংলা ভাষা, কথ্য বাংলা ভাষা,
আমরা যারা কথা বলি আর কি, সে ভাষাটা মূলত অক্ষর বৃত্তে গাঁথা আছে আর কি। আমরা সবাই যে কথা বলি, যদি স্ক্যান করা যায় সেটা দেখা যাবে যে অনেকটাই অক্ষরবৃত্ত বা ভাঙা অক্ষর। সবাই যে কথা বলি, হ্যাঁ, হ্যাঁ, এটাও তো 8 মাত্রা। হ্যাঁ, সেইটা আছে, এইটা আর কি। আর আমার এটা ভাষা হয়ে গেছে আর কি, মানে এইটা। আপনার কখনো মানে এই চলনটা ভাঙতে ইচ্ছাও করেনি? এখনো পর্যন্ত করেনি, কিন্তু আমি তো অনেক ছড়াও লিখি। ছড়া নিঃসন্দেহে নানাভাবে লিখি। ছড়া নিয়ে আজকে না, আরো একটা যে ব্যাপার সেটা হচ্ছে ছন্দ বলে যে বিষয়টা। তুমি যদি 70s এর যারা লেখেননি, অল্প লিখে বসে গেছেন এরকম কবিও খুঁজে পাও আর কি, তারা সকলেই মানে ছন্দের দক্ষ। হ্যাঁ, মানে 70s এর কবিরা, 70 দশকের কবিরা সময় থেকে ছন্দ পেয়ে গেছিল, সময় তখন নাচছিল বলে ছন্দ পেয়ে গেছিল। এই ইয়েতে আমার শেষ প্রশ্ন, আপনি তো আপনার আগের হিসেবে 50-60-এর কবিতাও পড়েছেন, 70 থেকে ধারাবাহিক পড়ছেন। এই 70, 80, 90, 0 পেরিয়ে যে একের দশক, প্রায় 50 বছর পেরিয়ে আপনি কবিতার কি বদল দেখতে পেলেন, এবং সেটা মানে অগ্রগমন হলো না অধঃপতন হলো, দর্শক হিসাবে, পাঠক হিসাবে? আমি অগ্রগমন অধঃপতন এইগুলো কিছু বলবো না। আমার মনে হয়েছে দীর্ঘকাল ধরে চেষ্টা চলেছে আর কি। মানে আমাদের পরবর্তীকালে দীর্ঘকাল ধরে নানাভাবে চেষ্টা চললো আর কি, সেটা ফুটে উঠলো না মনে হচ্ছে। 70-এ উঠেছিল? হ্যাঁ, 70-এ উঠেছিল, তারপরে আর ওঠেনি? না, মানে আমি তোমায় 70, 50 এদের দিয়ে বলতে পারি আর কি, যে আমি শক্তি চট্টোপাধ্যায়ের একটা সময়ের পরের কবিতা খুব মানে ভালো বললাম না আর কি, অপছন্দ করলাম, কিন্তু শক্তি চট্টোপাধ্যায় একজন সম্পূর্ণ কবি। ব্যাপারটা বুঝতে হচ্ছে? বিনয় মজুমদার ফিরে এসো চাকাতেই সম্পূর্ণ কবি, কেমন যদি তুমি ইয়ে করো আর কি। হ্যাঁ, তার তো অসুস্থতাও ছিল, তার নানাভাবে বিক্ষিপ্ত হয়ে যাওয়াও ছিল, কিন্তু তাহলেও তিনি চেষ্টা করে গেছেন। বিনয় মজুমদারের শেষ দিকে তিনি একটা রাস্তা পেয়েছিলেন বলে আমি মনে করি। ওই যে তোমার মাথার চুল কেটে ফেলেছো, আমরা দুজনে জিতে গেছি বহুদিন, আমরা তুমি আজ হিন্দু নেই খ্রিস্টান হয়েছো, ওই যে কবিতা, আমরা একত্রে আছি বইয়ের পাতায়। আমাকে তারারা বলে বিনয়দা বেদনা ভুলুন, প্রেম হলো নুন, এই যে কবিতা আর কি, কেমন আর একটা চেষ্টা ছিল হয়তো বিনয়দার। হ্যাঁ, তো বা ওই যে এখন বকুল ফুল কে জানি কি করে ভুল হয়ে গেছে জবা, বিনয়দার কবিতায় আছে। হ্যাঁ, দেখে অদ্ভুত রঙ্গ সমগ্র পশ্চিমবঙ্গ একযোগে দিয়েছে বাবা। হ্যাঁ, তো এগুলো তো শেষ দিকের একদম অসংলগ্ন লেখা পত্র। বিনয়দা মনে হয় আর একটা চেষ্টায় ছিলেন। তো উৎপল কুমার বসু সম্পূর্ণ কবি, তো সেই জায়গাটায় 70s এর অনেক কবির কথায় বলতে পারি যারা সম্পূর্ণ কবি আর কি। মৃদুলদা, একজন কিশোর বা যুবকের কবিতার প্রতি যে ভালোবাসা থাকে, আপনার তো সেটা ছিল, তীব্রভাবে ছিল আপনার লেখা কবিতা দিয়ে, এখনো কি সেই ভালোবাসার মাত্রাটা একই রকম আছে কবিতায়? মনে হয় না। ভালোবাসা থাকলে কেউ ওই দেশ পত্রিকায় লেখা ছাপা হচ্ছে বলে তার সূচিপত্র। আমি আপনার কথা বলছি, আপনার ভালোবাসাটা একই জায়গায় আছে? আমার হ্যাঁ, সেটা কবিতা ছাড়া আমার কি আছে বলো, সারা জীবন ধরে কি করলাম আর। এবং আমার একটা বই আছে কবিতা সহায়, সেই বইটা থেকে তো আমি পড়লামই। আচ্ছা, যাই হোক, বলছি আর কি যে মানে ধরো এরকম ঘটেছে আর কি, মানে বিশেষ করে অর্থাভাব বা টাকার যে জায়গাটায়, মানে আমার ধরো 1000 টাকা দরকার আর কি, আমি হয়তো 1200 টাকাটা হঠাৎ পেয়ে গেলাম যখন দরকার আর কি। এটা আমার জীবনে যখনই ঘটে, আমার প্রায়ই এটা ঘটে আর কি। ওই যে ওটা লেখা আছে না যে আমার বিস্তর টাকা দরকার, কবিতা সহায়, আমি কিন্তু ওই টাকা ওটাই ঘটে গেছিল আর কি। ওই যে হসপিটালে 2-3 দিনের যে জায়গাটা, সেখানে কিন্তু বাবাকে একটা পেসমেকার কিনে দেওয়া গিয়েছিল, যে টাকাটা আচম্বিতে এসেছিল। আচ্ছা, এবং লেখালেখির সূত্রে? লেখালেখির সূত্রে
নানাভাবে, মানে আমি ধরো একটা লোককে 2000 টাকা ধার দিয়েছি কখনো, আচ্ছা। তার সঙ্গে আমার 20 বছর দেখা হয়নি, হুম। দেখা হয়েছে, এই তুমি আমার 2000 টাকা ধার দিয়েছিলে, মনে আছে, সে রাস্তা আমায় দিয়ে দিল, বুঝতে পারছো, আমি ভুলেই গেছি সেটা। এরকমও ঘটেছে আমার। কবিতা নিয়ে ভালোবাসাটা এখনো এক আছে, সেটা আছে, মানে মানে জীবনের যে এত তোলপাড় টালমাটাল, শারীরিক অসুস্থতা, জীবিকা হ্যাঁ ইত্যাদিতেও কোথাও ওই একটা খুঁটিকে অক্ষুণ্ণ রাখাটা। হ্যাঁ, এটা এটা আমার একদম মানে গভীর ভাবিয়ে আছে, কবিতা ছাড়া আমি কিছু ভাবি না। বেশ, আমরা আজকের মৃদুল দাসের সাথে দীর্ঘ আলোচনা করলাম। আচ্ছা, সমাপ্ত তো হয়ে গেল? না, সমাপ্ত করার চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ আমরা মৃদুল দাস সঙ্গে দীর্ঘ আলোচনা করলাম, হ্যাঁ অনেক কথা বললাম, আরো অনেক কিছু প্রশ্ন আছে, হ্যাঁ। খানিকটা হয়তো উদ্ধত ভাবে প্রশ্নও করেছি, কিন্তু না, প্রশ্নকর্তার কাজ হয়তো সেটাই, অপরজনকে উত্তক্ত করে মূল কথাটা বার করে দেওয়া। হ্যাঁ। আমি জানি না মৃদুল দা রাগ করেছেন কিনা, না, না। যাই হোক, মানে মৃদুল দাশগুপ্ত এমন একজন মানুষ যার কাছে বিবিধ প্রেক্ষিতের বিবিধ প্রশ্ন আমার ছিল। কিছু প্রশ্ন মৃদুলদার হয়তো অনুকূল, কিছু প্রশ্ন হয়তো মৃদুলদার প্রতিকূল, সেগুলো করলাম। আর আর্ট পৌরকে ধন্যবাদ আমাদের এই ধারাবাহিকটিকে প্রত্যেক সপ্তাহে বলুন বা এই প্রতি পর্বে সেটাকে করতে সাহায্য করার জন্য, তারা না থাকলে হতো না। মৃদুলদাকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য, এবং এইটুকুই আজকে থাক। নমস্কার। হ্যাঁ, ধন্যবাদ।